প্রিয়তাকে এ নিয়ে ২৬ বার রিজেক্ট করেছে পাত্রপক্ষ। আজও দেখতে আসছে তাকে। ভালো করে মেকআপে নিজেকে সাজ্জিত করে ফুটিয়ে তোলার একটু চেষ্টা। বয়স তো গুনে গুনে ৩১-এ ফা দিল। গ্রাম হলে আরো আগেই তাকে গ্রাম ছাড়া করত, কিন্তু ইট পাথরের ঘেরা এই শহরে তেমন একটা মানুষ সফরের চিন্তা মাথা নিয়ে ঘোরার সময় নেই। যে যার মতো ব্যস্ত। প্রিয়তার ড্রেসিং টেবিলের সামনে বসে ছুরিগুলো উপরে হালকা লিপস্টিক দিয়ে উঠে দাঁড়িয়ে সলসল চোখে আয়নায় নিজেকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কোনো কিছু কম পড়ে গেল কিনা, আজও কি তাকে পাত্রপক্ষ রিজেক্ট করে দিবে? করলে করবে, তাতে তার দোষ কি? হাল্লা ভালোবেসে তাকে বানিয়েছে, তাতে তার দোষ কোথায়? মানুষ কালো রং পছন্দ করে, কিন্তু কালো মানুষ কখনো পছন্দ করে না। কিন্তু আমি তো কালো নয়, হয়তো বয়সটাই বেশি। কিরে আপু, তোর হলো? সাজতে সাজতে এতক্ষণ লাগে? এই বুড়ো বয়সে সেজেই বা লাভ কি? তোকে পাত্রপক্ষ বারবার রিজেক্ট করে দিয়ে যায়। অনিলার কথা শুনে প্রিয়তা মুচকি এসে শাড়ির আঁচল ঠিক করে নিল। এখন আর এসব কথা তার গায়ে লাগে না। অনিলা প্রিয়তার ছোট বোন, বিয়ে হয়েছে ৩ বছর পেরিয়ে গেল। এই বছরের একটা বাচ্চা আছে অনিলার। প্রিয়তা অনিলার দিকে তাকিয়ে, মা কোথায় রে? আর ইবা আসবে না আজকে? অনিলা খাটের কিনারায় বসে পায়ের উপর পা দিয়ে, মাকে তো দেখলাম রান্নাঘরে। আর মেজো আপুর কথা যদি জানতে চাস তাহলে বলবো সে আসবে না, কারণ আপুকে ফোন দিয়েছিলাম। আপু বলল আমার ঘর সংসার রেখে বারবার এই বাড়িতে যাওয়া সম্ভব না। মেজো আপুর কি দোষ বল? ছেলেরা যেভাবে তোকে রিজেক্ট করে। অনিলা এটুকু বলেই থেমে গেল। প্রিয়তা হেসে বলল, ঠিকই তো, তোদের ঘর সংসার আছে, সবসময় কি আর ফালতু কাজে সময় নষ্ট করা যায়? কথাটা বলেই প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলল। পাত্রপক্ষ এসে ড্রয়িং রুমে বসেছে। প্রিয়তার মা নূরজাহান বেগম তাদের আপ্যায়ন করছে। অনিলার স্বামী রিশাদ এসে যোগ দিয়েছে তাদের সাথে। অনেক কথা হলো তাদের। রিশাদ উঠে গিয়ে অনিলাকে ইশারা করলো প্রিয়তাকে নিয়ে আসার জন্য। প্রিয়তা সবার জন্য চা নিয়ে এসে সালাম দিয়ে সাইড ট্রেটা টেবিলের উপর রাখলো। সবাই প্রিয়তাকে দেখে বিস্ময়কর চোখে তাকিয়েছে, এমন ভাবে তাকিয়ে দেখছে যেন মঙ্গল অভিযান থেকে প্রিয়তা ফিরে এসেছে। বয়স্ক একজন মহিলা বলল, বসো। কি নাম আপনার? কথাটা মহিলাটি প্রিয়তাকে ইচ্ছে করে ব্যঙ্গ করতে বলেছেন। প্রিয়তার বুঝতে একটু অসুবিধা হয়নি, তবুও নিজেকে সামলে নিয়ে, প্রিয়তা, আগে পিছিয়ে কিছু আছে নাকি শুধুই প্রিয়তা? মেহের আফরোজ প্রিয়তা। তো মা, এই বুড়া বয়সে বিয়ে করার আর কি দরকার? যৌবনকালে কি বিয়ের কথা ভুলে গিয়ে নির্বাসনে গেছিলা নাকি? কথাটা শুনে প্রিয়তা নিজের জড়তা ভেঙে বিষণ্ণ চোখে তাকালেন। প্রিয়তা যেন ভুলেই গেছে তাকে কথার ছলে অপমান করা হচ্ছে। তার মাথায় তখন একটা কথাই ঘুরছে, এবারও কি তাকে রিজেক্ট করা হবে? ওইভাবে তাকিও না মা, আমার আবার হার্টের সমস্যা আছে। ওই রকম তাকালে আমি কি আর ঠিক থাকবো? তো মা, তুমি নাকি চাকরি করো শুনছিলাম, কিসের চাকরি করো? প্রিয়তা নিজেকে সামলিয়ে শান্ত গলায় বলল, কলেজের প্রফেসর। তো মা, তুমি মেট্রিক পাস দিছো? আমার ছেলে কিন্তু 8 পাস। তার জন্য যদি মেট্রিক পাস মাইয়া ঘরে না নিয়ে যায় তাইলে কি সম্মান বাঁচবো? কথাটা শুনে প্রিয়তা একটু অবাক হয়নি, শুধু ফাঁসি ফিরে নূরজাহান বেগমের দিকে করুণ চোখে তাকিয়ে আবার সামনে থাকা মহিলার দিকে ফিরে মাথা নেড়ে বুঝালো সে মেট্রিক পাস করেছে। প্রিয়তা বুঝে গেছেন তার এখন যোগ্য পাত্র দেখার বয়স নয়, শুধু বিয়েটা হলেই হলো। বিয়েটা কি সত্যিই জরুরি? হ্যাঁ, এখন খুবই জরুরি, কারণ এখন সে এই পরিবারে বোঝা হয়ে দাঁড়িয়েছে। ছোট বোনেরা তার জন্য শ্বশুরবাড়িতে মুখ দেখাতে পারছে না। তার মা নাকি রাস্তাঘাটে যেতে পারে না। অনেকে বিয়ের কথা জিজ্ঞেস করে, তখন মায়ের সম্মান থাকে না। আচ্ছা, তাদের এই সম্মান কোথায় ছিল এত বছর? বাবা যখন ছোট ছোট 3 বোনদের তার হাতে উঠিয়ে দিয়ে পরকালে ফাড়ি দিলেন, তখন আমার কথা কি একবারও ভেবেছিল? যখন মানুষের বাড়িতে গিয়ে টিউশনি করাতাম, তখন কোথায় ছিল তাদের সম্মান? যখন কাজের খোঁজে বিভিন্ন জায়গায় না গিয়ে খেয়ে ঘুরে বেরিয়েছি, তখন কোথায় ছিল তাদের সম্মান? যখন নিজের খাবার, ভালো জামা কাপড় পরার চিন্তা না করে তাদের দিয়েছি, তখন কোথায় ছিল তাদের সম্মান? যখন নিজে প্রতিষ্ঠিত হয়ে 3 বোনকে 3 বোন থেকে 2 বোনকে বিয়ে দিয়েছি, আরেকটাকে কলেজে পড়াচ্ছি, তখন তাদের সম্মান ইজ্জত কোথায় ছিল? আজ আমার জন্য তাদের নাকি প্রশ্নের সম্মুখে হতে হয়, তাই আজ তাদের এত অভিযোগ। কই, আমার তো তখন কারো উপর অভিযোগ ছিল না। সব কষ্টগুলোকে হাসি মুখে মেনে নিয়ে সবকিছু এক হাতে সামলিয়ে নিয়েছি। কথাগুলি ভাবতে ভাবতে কখন যে চোখের সীমান্ত পেরিয়ে গাল বেয়ে অশ্রুগুলো নিচে পড়ছে সেদিকে খেয়াল নেই প্রিয়তার।
দীর্ঘশ্বাস নিঃশ্বাস ফেলে খাটের সাথে হেলান দিয়ে কপালে হাত রাখতে নূরজাহান বেগম দৌড়ে এসে প্রিয়তার সামনে বসে উৎকণ্ঠ বলল, কিরে তুই কি ঘুমাচ্ছিস? প্রিয়তা তড়িগড়ি করে উঠে বসে, কি হয়েছে মা? কোনো সমস্যা? হাসি মুখে বলল, আরে না, খুশির খবর। কি, আজ তোকে যারা দেখতে আসছিল তাদের নাকি তোকে পছন্দ হয়েছে, এমনকি ছেলে নাকি বলেছে মায়ের পছন্দই তার পছন্দ। কি মা, আনুগত্য সন্তান, এসব ছেলেই ভালো হয়। মা, ছেলেটা মাত্র 8 পাস, তাতে কি হয়েছে? বেশি পাশ করে তোকে কি করবে? পড়াবে? তোর যদি বেশি পড়াতে ইচ্ছে করে তাহলে বিয়ের পর পড়িয়ে নিস, তোর কলেজে ভর্তি করিয়ে দিস, তাহলেই তো হলো। প্রিয়তা বিরক্তিকর গলায় বলল, ওই মহিলার সাথে কথা বলে দেখছি তোমার মাথাটাও গেছে। আমি কলেজের শিক্ষক শুনে যে লোক জিজ্ঞেস করে আমি মেট্রিক পাস করেছি কিনা, তাহলে ওই ফ্যামিলির কথা একবার ভেবে দেখেছো? আমি কিছু ভাবতে চাই না, বিয়ে তোকে করতেই হবে, তোর কপালে লিখে আছে বলে মেনে নেমা। এই বয়সে তোকে কে বিয়ে করবে বল? তুই একটাবার নিজেই ভেবে দেখ, আমি কিছু বলবো না। প্রিয়তার তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে, ঠিক আছে, এতে যদি তোমরা মনে করো তোমাদের সবার মান মর্যাদা বাড়বে তাহলে বিয়েটা আমি করব, কারণ সারা জীবন তোমাদের জন্যই তো নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছি, আজও না হয় দিলাম। এয়ারপোর্টে অপেক্ষা করছে মোশাররফ হোসেন। বড় ছেলে নিবিড় বাড়িতে আসছে 2 মাস পর। ব্যবসার কাছে সে প্রায় বিভিন্ন দেশে যেতে হয়। এবার সুইজারল্যান্ড থেকে পার্সোনাল ফিত্র তনুষাকে নিয়ে ফিরে এসেছে সে। এই মেয়েটাকে মোশাররফ হোসেনের বড় বিরক্তকর লাগে, কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে কিছু বলে না। নিবিড় মোশাররফ হোসেনের কাছে এসে, কেমন আছেন বাবা? মোশাররফ হোসেন তনুষার দিকে তাকিয়ে, ভালোই তো ছিলাম, কিন্তু এখন তেমন একটা ভালো লাগছে না। হাই আঙ্কেল, কেমন আছেন? মোশাররফ হোসেন বিরক্তি নিয়ে, আচ্ছা মা, দর্জির দোকানে কাপড়ের বড়ই অভাব তোমার জন্য। তনুষা হাসি মুখটা নিমজ্জিত করে, আঙ্কেল আপনি এসব কি বলছেন? কাপড়ের অভাব হবে কেন? এটা তো এখন প্রেশন। নিবিড়কে ব্যাগপত্র গাড়িতে রাখতে দেখে মোশাররফ হোসেন ভাবলেন, নিবিড় আসার আগে এই মেয়েরে একটু সাইজ করি। আচ্ছা মা, এটা যদি প্যাশন হয় তাহলে এইটুকু পরার দরকার নেই, কারণ আমার মতো পরে অনেকে ভাববে তুমি ফকির, টাকা পয়সা নেই, মিদে এসব ছোটোখাটো জামা কাপড় পরে আছো। কেউ তো আর জানে না আমার ছেলে মাস শেষে তোমার হাতে মোটা অঙ্কের টাকা তুলে দেয়। তানুষা কথাগুলো অপমানবোধ করতে নিবিড়ের বাবা বলে মুখ বুজে সহ্য করে নিয়েছে। জুহি কলেজ থেকে এসে নিজের রুমে দরজা বন্ধ করে দিয়েছে সালমা বেগমের মুখের উপর। এই মেয়েটার একটাই সমস্যা, কিছু হলে দরজা বন্ধ করে বসে থাকবে। সালমা বেগম ভেবে পায় না দরজা বন্ধ করে বসে থেকে কি লাভ। এদিকে ছেলেটাও বাড়ি আসছে, এসে যদি দেখে জুহি রাগ করে আছে তাহলে আমার অবস্থা পুরোই খারাপ করে ছাড়বে। আমি যে তার মা হয়তো সেটাও ভুলে যাবে। সালমা বেগম জুহির দরজায় এসে কিছুক্ষণ ধাক্কাধাক্কি করে আবার নিজের কাজে মন দিলেন। নিবিড় বাড়িতে এসে জুহিকে ডাকতে লাগলো। সালমা বেগম কপালে হাত দিয়ে, এবার কি হবে? মেয়েটা আমাকে আজ কথা শোনাতে ছাড়বে না। মা, ও মা, কোথায় তুমি? নিবিড় সালমা বেগমকে ডাকতে ডাকতে সোফায় এসে বসলো। সালমা বেগম এগিয়ে এসে, এই তো বাবা, তোদের এত দেরি হলো কেন? আর বলো না, রাস্তায় যে জ্যাম। আচ্ছা মা, জুহি কোথায়? পাগলিকটাকে দেখছি না কেন? সালমা বেগম ঢুক গেল। কি বলি বল, কলেজে কি হয়েছে কে জানে, সেখান থেকে এসে দরজা বন্ধ করে আছে। আর তুই তো জানিস ওর রাগ কিংবা মন খারাপ হলেই এমন করে। নিবি সালমা বেগমকে কিছু না বলে জুহির রুমের দরজার সামনে দাঁড়িয়ে, জুহি, এই জুহি, বাইরে আসার পরেও দরজা খুলবি না? কথাটা বলতে দরজাটা খুলে জুহি নিবিড়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। জুহির ভালো লাগা মন্দ লাগা সবই নিবিড়কে বলে নিজেকে শান্ত করে, কিন্তু আজ সে যা শুনে এসেছে সেটা তো আর নিবিড় কিছুই করতে পারবে না। জুহির ফুপিয়ে ফুপিয়ে কান্না দেখে নিবিড়েরও কান্না পাচ্ছে। জুহির কান্না নিবিড়ের মোটেও সহ্য হয় না। কি হয়েছে তো, বলবি তো আমাকে? জুহিকে এনে খাটে বসালো। মোশাররফ হোসেন আর সালমা বেগমে এসে দাঁড়িয়েছেন, কেউ কিছু বলছে না। নীরব হয়ে দেখা ছাড়া এখন তাদের কোনো উপায় নেই। নিবিড় জুহির চোখ মুছে দিয়ে আদুরো গলায় বলল, কি হয়েছে বোন, বল না। আমাদের কলেজের ম্যাডামের বিয়ে হয়ে যাচ্ছে। কথাটা বলে বলে আবার কান্না করতে শুরু করলো। জুহি, ম্যাডামের বিয়ে হবে না? ওনার তো বিয়ে আরও আগেই করা উচিত ছিল। এখন হয়তো ওনার মনে হয়েছে বিয়ে করার সময় হয়েছে, করুক না, তাতে তোর ক্ষতি কি? উনি বিয়ে করলে আমায় কি আর আগের মতো ভালোবাসবে? সব তো ওনার বরকেই দিয়ে দিবে। জুহির কথা শুনে নিবিড় না হেসে পারল না। ছোট্ট একটা হাসি ফুটিয়ে তোলে বলে,
তুই কি এখনো বাচ্চা? আমায় বলতো। জুহি, মানুষের বিয়ের একটা বয়স থাকে, উনি কিন্তু সেটা অনেক আগেই পার করে এসেছেন। এখন হয়তো ওনার মনে হয়েছে বিয়েটা করা ওনার জন্য খুব জরুরি। এতে তুই কিংবা কেউ বাধা দিতে পারিস না। আর তুই ওনার বাধা দেওয়ার কোনো বিশেষ ব্যক্তিও নয় যে তোর কথা উনি বিয়ে করবে না। তুই জানিস না ভাইয়া, কলেজের সবার থেকে ম্যাডাম আমাকেই বেশি ভালোবাসে, খুব আগলে রাখে আমায়। তোকে একদিন বলেছিলাম না ওই ম্যাডামের কথা? আমার এখন মনে নেই। আচ্ছা, এখন তুই কি করে জানলি তোর ম্যাডামের বিয়ে? ম্যাডাম আমায় দাওয়াত করেছে, বলেছে সবাইকে নিয়ে যেন আমি ওনার বিয়েতে যাই। এখন তুই বল, ওনার বিয়ের দাওয়াত খেতে গেলে কি আমার কষ্ট হবে না? কথাটা শুনে নিবিড় হা হা করে হেসে, আচ্ছা ঠিক আছে, তোর ম্যাডামের সাথে আমায় কথা বলিয়ে দিস। তখন বলবো, ম্যাডাম আপনি আমার বোনকে ছেড়ে যাবেন না, সে আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। ভাইয়া। নূরজাহান বেগম প্রিয়তার কথা মতো ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করলেন। গায়ে হলুদের দিনও কেউ কলেজে যায় নূরজাহান বেগম সেটা ভেবেই পায় না। বয়স হয়েছে তো কি হয়েছে, একটু আনন্দ করতে দোষ কি? এবার অনিলা সকালে বাপের বাড়ি চলে এসেছে। এসেই প্রিয়তাকে না দেখে নূরজাহান বেগমকে গাদা কথা শুনিয়ে দিল। এবার মেয়ে উপমা নিজের মাকে এইভাবে বকাঝকা করতে দেখে, মা তুমি শুরু করেছোটা কি? খালামণি তো একটু পর চলেই আসবে, তাই না? উপমা, তোকে কেউ এখানে কথা বলতে ডাকেনি, যাই এখান থেকে। উপমা গম্ভীর হয়ে নূরজাহান বেগমের কাছে চলে গেলেন। প্রিয়তা ক্লাস শেষ করে বাহিরে আসতে জুহি পিছন থেকে ডেকে উঠল, ম্যাডাম। প্রিয়তা পিছনে ফিরে তাকিয়ে জুহিকে দেখে মুচকি হেসে, জুহি কিছু না বলে ছলছল চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে দৌড়ে এসে প্রিয়তাকে জড়িয়ে ধরল। প্রিয়তা কিছুটা অবাক হয়ে স্তব্ধ হয়ে আছে। কি হয়েছে মেয়েটার? আস্তে করে ফিটে হাত দিয়ে জড়িয়ে, কি হয়েছে জুহি, তুমি কাঁদছো কেন? কলেজে কেউ কিছু বলেছে? ক্লাসেও দেখলাম মনমরা হয়েছিলে। সবার সামনে জিজ্ঞেস করবো না বলেই কিছু বলিনি। ম্যাডাম আপনি আমাকে ছেড়ে যাবেন না? আপনার বিয়ে হয়ে গেলে নাকি আপনি আর কলেজে আসবেন না? প্রিয়তা জুহির চোখের পানি মুছে দিয়ে, তোমাকে কে বলেছে সব কথা? বিয়ে করলে যে কলেজে আসা যায় না এটা ঠিক না, তবে হ্যাঁ এ নিয়ে আমার বরের মায়ের প্রবলেম, ভ্রান্ত ভুল ধারণা কিছু আছে, সেগুলো কাটিয়ে শীঘ্রই আমি তোমাদের কাছে ফিরে আসব। এবার বলো, তোমাকে কে বলেছে আমি আর আসব না? রিয়া বলেছে। বলল আমার আপু বিয়ের পর হয়তো আর কলেজে আসবে না। ম্যাডাম বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক মিস করব। ভাইয়ার পরে কেউ যদি আমায় ভালোবাসে সেটা হলেন আপনি। পাগলি মেয়ে, তুমি এক কাজ করো, আজ বিকেলে আমাদের বাসায় চলে আসো। তোমার বাসার নাম্বারটা দিও তো, আমি কথা বলে তাদের ইনভাইট করব। জুহি নাম্বার দিয়ে প্রিয়তার কাছ থেকে ক্লাসে চলে গেল। প্রিয়তা জুহি চলে যাওয়ার দিকে তাকিয়ে হাসি মুখটা মলিন করে। আমার নিজের লোকরাও একবারও বলেনি আমায় মিস করবে, সবাই আমাকে তাড়াতে পারলেই যেন বাঁচে। আর এই মেয়েটা আমাকে এতটাই আপন ভাবে যে আমি চলে যাব শুনে সে কান্না করছে। প্রিয়তা কথাটা ভাবতে চোখের কাছে অশ্রুগুলো যেন আটকা পড়ে গেল। নিবিড় ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে আর অফিসের ফাইলগুলোতে চোখ বুলিয়ে দিচ্ছে। ল্যান্ডফোন বাজতে উঠে গিয়ে আসসালামু আলাইকুম নিবিড় বলছে। ওয়ালাইকুম সালাম, আমি প্রিয়তা, জুহির ম্যাডাম বলছি। আপনি সেই ম্যাডাম? কোন ম্যাডাম? না মানে আপনার বিয়ে হওয়ার কথা, তাই না? প্রিয়তা কিছুটা সময় নিয়ে, জি আমি জুহির ভাই। আপনি জানেন আপনার জন্য জুহি অনেক কান্নাকাটি করে, আসলে আপনাকে অনেক ভালোবাসে। আর জুহি যদি কাউকে একবার ভালোবাসে তাকে নিজের কাছ থেকে হারাতে চায় না সহজে। সেটা আমি বুঝতে পেরেছি, আর ও খুব ভালো একটা মেয়ে। ঠিক, কিন্তু আপনার সাথে তো অনেক কথাই বলে ফেললাম, কি কারণে ফোন দিয়েছেন সেটাই জানা হলো না। প্রিয়তা গলায় একটু জড়তা নিয়ে, আসলে কাল আমার বিয়ে, ওইভাবে কোনো আয়োজন করা হয়নি, ঘরোয়াভাবেই হচ্ছে। জুহিকে আমি খুব ভালোবাসি, তাই আমি চাই আপনারা সবাই কাল বিয়েতে আসুন। আর জুহিকে বলেছি আজকেই চলে আসতে। ঠিক আছে, আমি বাবাকে বলে দিব। আসলে আমার অফিস আছে, আমি যেতে পারবো না। একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। জি বলুন, আপনার কি আগে বিয়ে হয়েছে নাকি এটাই প্রথম?
আসলে মেয়েদের তো এত দেরিতে বিয়ে খুব কমই হয়। আপনি ঠিক বলেছেন, কিন্তু এটা আমার প্রথম বিয়ে। আসলে জীবনে অনেক লড়াই করেছি, তাই বিয়েটা আর করা হয়নি। যাই হোক, আপনারা আসবেন কিন্তু। আসলে আমি খুব খুশি হব। নিবিড় কিছু বলতে গিয়েও যেন বলল না, গলাটা যেন আটকে ধরেছিল। প্রিয়তা ফোন রেখে দিয়ে রিক্সা নিয়ে বাসায় চলে আসলো। প্রিয়তাকে বাড়িতে ঢুকতে দেখে উপমা দৌড়ে এসে, খালামণি কেমন আছো? আলহামদুলিল্লাহ মা, তুমি কেমন আছো? আমি একদম জোশ। প্রিয়তা মুচকি হেসে, পাকা মেয়ে একটা। এবার ঘর থেকে বেরিয়ে এসে রাগী স্বরে বলল, তুই আসলে কি প্রমাণ করতে চাস আপু? আমি একটু খুলে বলবি? প্রিয়তা মাথা তুলে তাকিয়ে, কি হয়েছে? আজও কি তোর কলেজে যাওয়া এতই প্রয়োজন ছিল? মানুষ কি বলবে? বিয়েটা তো করছিস নিজের এককাল ফিরিয়ে, এখন আবার মানুষের কথা শোনানোর জন্য এত উঠে পড়ে লেগেছিস কেন? আমার আর অনিলার শ্বশুরবাড়ির লোক এসেছে, তাদের আপ্যায়ন বলে তো একটা কথা আছে, নাকি সেটাও তোর ধারণার বাহিরে? মা একা হাতে কি সব সামলাতে পারে? তোদের বাড়িতে তো আমরা এসে পড়ে থাকি না, 2-1 দিনের জন্য আসি, সেটাও কি কাজ করে আমাদেরকেই খেতে হবে? ইবা ঝাঁঝিয়ে কথাগুলো বলছে, আর প্রিয়তা মুগ্ধ চোখে দেখছে। খানিক সময় পার করে কিছু না বলে মুখে হাসি রেখা ফুটিয়ে ঘরে চলে গেল। ড্রয়িং রুমে আত্মীয় স্বজনরা এসেছে, কেউ বসে পান চিবোচ্ছে, কেউ বা চা। প্রিয়তাকে দেখে ইবার শাশুড়ি বলল, কি গো মা, আজকের দিনও কাজে যাওয়া লাগে? আমরা আসছি তোমাকে বাড়িতে, আর তুমিই নেই। এবার সেই ব্যাপারে কিছু না বলে বলল, কেমন আছেন খালা? সেই আর ভালা, বাতের ব্যথাটা ইদানিং খুব বাড়ছে। বউডারে কত কইলাম এখন যাবো না, কিন্তু কোনো কথাই শুনলো না। ঠিক আমারও ধৈর্য বেঁধে নিয়ে এলো। খুব ভালো করছে। আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। নূরজাহান বেগম হলুদ আর লাল ফাড়ের একটা শাড়ি এনে প্রিয়তাকে না দেখে খাটে রেখে দিয়ে নিজের রুমে আবার গেল গয়না নিয়ে আসার জন্য। প্রিয়তা ওয়াশরুম থেকে এসে শাড়িটা দেখে তাচ্ছিল্যের হাসি মুখে ফুটিয়ে মাথা নাড়ল। প্রিয়তা আসবো? কথাটা শুনে তাকিয়ে দেখে অনিলার শাশুড়ি সাইমা খাতুন অনিলার মেয়েটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়তা মুচকি হাসলো, আসুন খালা, আপনার শরীর কেমন আছে? এই তো মা, আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হয়েছি তোমার বিয়ের কথা শুনে। জীবনে পরিবারের জন্য অনেক করেছ, এবার নিজের জীবনটাকে গুছিয়ে নাও। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলে সাইমা খাতুনের পাশে বসে, খালা, একমাত্র আপনিই সে লোক যে আমায় একটু বুঝেন। আপনাকে আমার কোনো ভালো লাগে জানেন? আমার নিজের মাও কখনো কখনো অবুঝ হয়ে যায়, কিন্তু আপনি আমাকে এতটাই বুঝেন যে মাঝে মাঝে আমি খুব অবাক হই। ছোটবেলা থেকে শুনে এসেছি মা বাবা নাকি সন্তানের মনের কথা বুঝে, কিন্তু আমার বেলা তা নয় খেলা। বাবাকে যতদিন কাছে পেয়েছি তখন তো এতটাও বুঝছিল না, কিন্তু মাকে কখনো দেখিনি আমার মনের লুকানো কথা একটু বুঝে নিতে। সাইমা বেগম কোল থেকে বাচ্চাটাকে শুয়ে শুয়ে তার মাথায় হাত বুলিয়ে, আমি মাঝে মাঝে তোমাকে নিয়ে অনেক ভাবি। একটা মেয়ে চাইলে সব পারে। তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে প্রিয়তা। একটা মেয়ে তিলে তিলে নিজেকে গড়ে তুলেছে, সেই গল্পটা কি কখনো কেউ জানতে চেয়েছে? না, চায়নি, কেউ চাইবেও না। সবার জন্যই তো নিজেকে উজাড় করে দিয়েছ। তার বিনিময়ে তুমি পেয়েছো 31 বছরের বুড়ির অপবাদ। অনিল আমার ছেলের বউ হতে পারে, কিন্তু তোমার মতো মন মানসিকতা সে পায়নি। আমার খুব আফসোস হয়, কেন জানো? আমার ছেলেটা যদি অনিলাকে না বিয়ে করে তোমাকে বিয়ে করতো। খালা, অনিলাও কিন্তু খারাপ নয়, হয়তো রাগ একটু বেশি, মানিয়ে নিলে সব ঠিক হয়ে যাবে। সামিয়া বেগম মুক্সি আসেন, আচ্ছা বুঝেছি, নতুন সংসারে যাচ্ছ, নিজের দিকে খেয়াল রেখো। সবার মন রাখতে গিয়ে যেন নিজের কথা ভুলে যেও না। প্রিয়তা কিছু বলতে যাবে, তখন হঠাৎ করে কেউ এসে জড়িয়ে ধরতে প্রিয়তা অবাক হয়ে, জুহি? ম্যাডাম, আমি রিয়ার সাথেই চলে এলাম। ভাইয়াকে বলে ম্যানেজ করে চলে এসেছি। খুব ভালো করেছ খালা, ও আমার ছাত্রী, রিয়ার সাথেই পড়ে। কিন্তু মজার ব্যাপার হলো, আমার বিয়ে হয়ে যাচ্ছে শুনে সে কাঁদতে কাঁদতে বাড়ি মাথায় তুলে ফেলেছে। সামিয়া বেগম কথাটা শুনে না হেসে পারলেন না। জুহি অবাক হয়ে, কে বলে দিয়েছে আপনাকে এসব? ভাইয়া বলেছে। আসার সময় ভাইয়া বলেছিল আপনি ফোন দিয়েছেন, তাহলে ভাইয়া সব বলে দিয়েছে। একটু একটু।
রিয়া যা, ওকে নিয়ে যা। দুজনে ফ্রেশ হয়ে নে। নূরজাহান বেগম বিড়বিড় করে ঘরে ঢুকে, কিরে তুই শাড়িটা পরিসনি? না মা, কিন্তু তুমি বিড়বিড় করছিলে কি নিয়ে? আর বলিস না, গহনার বাক্সটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না। এই মেজাজটা বিগড়ে গেছে। তাই তাই তো। ওহ, এত কথা বলিস না তো। নেগুলো পরে নে, আমার অনেক কাজ পড়ে আছে, সেগুলো শেষ করে আসছি। রাতে প্রিয়তা সামান্য একটু হলুদ লাগিয়েছে, হাতেও সামান্য মেহেদি দিয়েছে। তাও জুহি জোর করে নিজে লাগিয়ে দিয়েছে। সবাই যে যার মতো করে ঘুমিয়েছে। জুহি প্রিয়তার রুমে এসে প্রিয়তার সাথেই ঘুমিয়েছে। মাঝরাতে প্রিয়তা অস্বস্তি লাগছে দেখে উঠে বসলো। নিজেকে খুব অসহায় লাগছে, খুব কাঁদতে ইচ্ছে করছে। এমন একজন কি এই পৃথিবীতে নেই যে তার সব দুঃখকে নিজের সাথে ভাগাভাগি করে নেবে, আমাকে নিজের মতো করে পড়ে নিবে, নিজের মনে সাজিয়ে নিবে হাজার খানেক কবিতা। আছে কি কেউ এমন? কথাগুলো ভেবে চোখ দুটো যেন ভারী হয়ে আসছে। উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে লোহার গ্রিলগুলো শক্ত করে মুঠোয় চেপে নিয়ে দূর আকাশে তাকিয়ে আছে। সাদা মেঘগুলো চারটাকে ডেকে দিয়ে যাচ্ছে। তারা ছুটে চলছে নিজের ঠিকানায়। পিছনে তাড়া করছে আরো কয়েক খণ্ড মেঘ। প্রিয়তা নিজের অজান্তে হাসি দিয়ে, হয়তো সামনের মেঘটাই আমি, আর পিছনের মেঘগুলো ছিল আমার ভাবনা, আমার অতীত, আমার অভাব, আমার 3 বোনের ভবিষ্যৎ। হয়তো সেসব পিছন থেকে তাড়া করেছে বলেই তো আজ আমি প্রিয়তা। হঠাৎই মনে পড়ল জাহিলের কথা, লোকটার সাথে আমার বিয়ে। এখন অনেক আধুনিক যুগ, বিয়ের আগে নাকি ছেলে মেয়ের অনেক কথাই থাকে, কিন্তু জাহিল একটাবার ফোন দেয়নি, একটাবার জানতেও চায়নি আমার মতামত। এতটা কি মা বাধ্যগত ছেলে? হয়তো তাই। সকাল সকাল প্রিয়তার ঘুম ভেঙে গেল। উঠে গিয়ে সবার জন্য চা বানালো। সকালবেলা ঠিক সময় চা না ফেলে এবার মাথা ঠিক থাকে না, চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলবে। সে কথা চিন্তা করে নূরজাহান বেগমও উঠে এসে, কিরে তুই চা না করে আমাকে ডাকলেই তো পারতি। সমস্যা নেই, বিয়ে হয়ে যাচ্ছে বলে চা করা যাবে না, সেটা কোনো আইনে নেই। প্রিয়তার কথায় নূরজাহান বেগম কিছু বললেন না। চায়ের একটা কাপ নিয়ে এই রুমে চলে গেলেন। দুপুর গড়িয়ে এসেছে, সবাই সাজসজ্জা নিয়ে ব্যস্ত, কিন্তু প্রিয়তাকে সাজানো নিয়ে কারো তেমন মাথা ব্যথা নেই। উপমা বসে বসে গেম খেলায় ব্যস্ত, তাকে খুব সুন্দর দেখাচ্ছে। 10 বছর উপমার দিকে তাকিয়ে প্রিয়তা হেসে, তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে খালামানি, তুমি যখন বউ সাজবে দেখবে তোমাকেও খুব সুন্দর লাগবে। উপমা আরো কিছু বলতে যাবে, তখন ইবে এসে ধমকিয়ে, উপমা তুই এখানে যা তো, তোর আব্বুকে ডেকে নিয়ে আয় বাহিরে থেকে। আর আপু তুই এইভাবে জোকারের মতো বসে আছিস কেন? যা রেডি হয়ে নে। আমি নিজে সাজবো? তাহলে তোকে কে সাজাবে? বুড়ো বয়সে ঢং করিস না তো, অনেক দেখিয়েছিস। নূরজাহান বেগম আস্তে করে বলল, তুই সাজিয়ে দে না, বিয়ের দিন নিজের হাতে সাজলে কেমন দেখায় না? মা তুমিও না, আপুকে সাজালে আমি নিজে কখন সাজবো? তোমার মেয়ের এসব নেকামি দেখতে আমার মোটেও ভালো লাগে না। জুহি এতক্ষণ তাকিয়ে সব দেখছিল। কাল থেকে সে খেয়াল করে যাচ্ছে সবার আচরণগুলো। এরা মানুষ নাকি মানুষ রূপে ডাইনি? জুহি এগিয়ে এসে প্রিয়তাকে জড়িয়ে ধরে, আপনারা শাস্তি দেন, যান আমি ম্যাডামকে সাজাবো। এবার চলে যেতেই নিজেও এগিয়ে এসেছে। জুহি প্রিয়তাকে নিজের হাতে সাজাতে বসে গেল। প্রিয়তার চোখের পানির কারণে চোখের কাজল লাগাতে পারছে না। জুহিও যেন নিজের অজান্তেই কেঁদে ফেলল। প্রিয়তাকে কিছু জিজ্ঞেস করার সাহস তার নেই, কিন্তু সে কাল থেকে এইটা বুঝে নিয়েছে এই পরিবারে তার ম্যাডাম মোটেই ভালো নেই। বরপক্ষে এসেছে কয়েকজন নিয়ে, সাথে জাহিলের মা। তারা এসে ড্রয়িং রুমে বসতে মোশাররফ হোসেনে এক সামলা বেগম এসেছেন। জুহি তাদেরকে নিয়ে প্রিয়তার সাথে পরিচয় করিয়ে দিল। প্রিয়তা কিছুক্ষণ কথা বলতে হঠাৎ জুহি সালমা বেগমকে বলল, মা ভাইয়া আসেনি? না রে, ও অফিসের কাজ আছে বলে আসলো না। জুহি আর কিছু বলল না। মোশাররফ হোসেন ড্রয়িং রুমে বরপক্ষের সাথে গিয়ে বসে পড়লেন। সবাইকে দেখছেন, জাহিলকে দেখে মোটেও ওনার ভালো লাগেনি। বিরক্তকর চোখ নিয়ে সবকিছু দেখে যাচ্ছেন তিনি। একটু পর ইবার স্বামী জাফর এসে কাজী সাহেবকে বললেন বিয়ে পড়ানোর জন্য। কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য দোয়া পড়া শুরু করতে মিম এসে দাঁড়ান।
সবাই যেন বিস্ময়কর চোখে সদর দরজার দিকে তাকালো। মিম এগিয়ে এসে জাহিলের সামনে দাঁড়াতে জাহিল ভয়ে ভয়ে উঠে দাঁড়িয়ে, তুমি এখানে? মিম তাচ্ছিল্য হাসি দিয়ে, অবাক হচ্ছ? জিহাল দাঁত মুখ চিবিয়ে, এখানে কেন এসেছো তুমি? কেন এসেছি তুমি বুঝতে পারছো না? ভয় পাচ্ছ তাই তো? এখন আমি আসছি, একটু পর পুলিশও আসবে, তখন দেখি তোমার এসব ছলছাতুরি কোথায় যায়। একে একে সবাই দাঁড়িয়ে পড়ল। জাফর মিমের কাছাকাছি এসে, আপনি কে? এখানে এসে ঝামেলা করছেন কেন? সেটাই তো সমস্যা। আমি কে? আমি ওর বিয়ে করা প্রথম স্ত্রী। মেয়ে বিয়ে বিচ্ছেদ এইসব খবর নেননি? ছেলের আরেকটা বউ আছে, 1 বছরের একটা বাচ্চা আছে। কথাটা শুনে সবাই স্তব্ধ, স্থির হয়ে গেছে। ইভা, অনিলা, নূরজাহান বেগম, সবার যেন জ্ঞান হারানোর অবস্থা। ভিতরের রুম থেকে সবাই দৌড়ে ড্রয়িং রুমে আসলো। মোশাররফ হোসেন নীরব দর্শকের মতো ফেল ফেল করে তাকিয়ে সব কিছুকে বুঝার চেষ্টা করছেন। সবাই আসলেও প্রিয়তা উঠে আসেনি। কিছু একটা যে হয়েছে তা ঠিক বুঝতে পেরেছে। জাফর মিমকে কবজি ধরে টেনে, আপনার সমস্যা কি? ভেঙ্গে বলবেন, এটা ভদ্রলোকের বাড়ি, আপনি এখনো কিছু বুঝতে পারেননি? এই যে শয়তান বদমহিলাটি দাঁড়িয়ে আছে, ওনাকে জিজ্ঞেস করুন। ছেলের বিয়ে দেওয়া হচ্ছে, এমন বিয়ের কপালে জাটা মারি আমি। কথাটা বলে দৌড়ে এসে জাহিলের কলার টেনে, তুই কোনো কথা বলছিস না কেন? এবার সহ্য করতে না পেরে মেমকে নিজের দিকে ঘুরি, ও আমাদের বাড়ির জামাই হতে যাচ্ছে, আর তুমি কিনা ওর কলার টেনে ধরেছ? আপনাদের জামাই তো পরে হবে, আগে আমার স্বামী। আমি আমার স্বামীকে যা ইচ্ছে তাই করবো, তাতে আপনাদের কি? ইভা কথাটা শুনে আর কিছু বলতে পারল না। এর মাঝে পুলিশ এসে জাহিলকে থানায় নিয়ে গেল। জাহিলকে নেওয়ার পর সবকিছু যেন থমথম হয়ে গেছে। নূরজাহান বেগম কান্নাকাটি শুরু করেছে। কি হবে প্রিয়তার? কত কষ্ট করে যা একটা ছেলে জোগাড় করলাম, শেষে কিনা বিয়েটাই হলো না। এখন মেয়েটার কি হবে? 5 জনে 5 কথা বলতে এখন আর মুখে বাঁধবে না। আল্লাহ কেন আমায় এসব দেখার আগে উঠিয়ে নিল না? কথাগুলো বলতে বলতে ফলাপ করে বকতে লাগলেন। প্রিয়তা যেন স্তব্ধ, স্থির হয়ে গেছে। পাথরের মূর্তির ন্যায় বসে আছে সে। আত্মীয় স্বজনেরা মুখের উপর অনেক কথা বলেই বিদায় নিল। জুহি প্রিয়তার পাশে বসে আছে। এবার অনিলা ক্রোধ দেখিয়ে প্রিয়তার রুমে গিয়ে, কিরে তুই এখনো বসে আছিস? ফাঁসি দেসনি? আরে তোর তো মরে যাওয়া উচিত। বুড়ো বয়সে যা একটা পাত্র জোগাড় করেছে মা, সেটাও শেষমেশ তোর কপালে জুটল না। তোর জায়গা যদি আমি হতাম না, আরও আগে আত্মহত্যা করতাম। তোর জন্য আমরা সমাজে আর মুখ দেখাতেও পারবো না। এবার চেঁচানো কথাগুলো শুনে প্রিয়তা এবার দিকে তাকাতে, কার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে? এবার তোর সন্তানের জন্য জাফরের কাছে হাতে পায়ে ধরেছি। অবৈধ সন্তান নিয়ে যখন জাফর তোকে মেনে নিচ্ছিল না, তখন তোর শাশুড়ি 10 লাখ টাকার বিনিময়ে তোকে ঘরে তুলে নিয়েছে। সে টাকা আমার ভাবার তোর জন্য রেখে যায়নি, আমি দিয়েছি, এই বুড়ো বোনটাই দিয়েছে। আর আজ আমি তোদের কাছে এতটাই বোঝা হয়ে গেছি। কথাগুলো প্রিয়তা মনে মনে বললেও শব্দ করার সাহস যেন তার নেই। এবার থামতেই এবার অনিলা বলল, আপু বিশ্বাস করো, তোকে দেখলে আমার ঘৃণা লাগে, তোকে দেখলে আমার রাগ হয়। তোর এই জীবনটা পুরোই বৃথা। এতদিন তো ভালোই ছিলি। তুই কি ভাবিস আজ থেকে তোকে সবাই সহজভাবে মেনে নিবে? তোকে ভালো চোখে দেখবে? দেখবে না। সবাই বলবে নিশ্চয়ই তোর কোনো সমস্যা আছে, যার কারণে তোর বিয়ে হতে হতেই ভেঙে যায়। সালমা বেগম জুহিকে নিয়ে একপাশে দাঁড়িয়ে সব শুনছিল। সালমা বেগমের ইচ্ছে করছে এই 2টা মেয়েকে কষিয়ে থাপ্পড় দিতে। যে মেয়েটার বিয়ে ভেঙেছে তার মনের অবস্থাটা কেউ একটাবার দেখল না। একটা মেয়ের তখন কতটা কষ্ট হয়, এই মেয়েগুলোর সে ধারণা নেই। ওরা বোন হয়ে কিভাবে পারে এসব করতে? এবার প্রিয় তার হাত টেনে হেঁচড়ে খাট থেকে নামিয়ে ড্রয়িং রুমে নিয়ে যাচ্ছে। এবার আমার লাগছে। এবার আমাকে ছাড়, বিশ্বাস কর আমি হাতে ব্যথা পাচ্ছি। এবার যেন কানেই যাচ্ছে না কথাগুলো। সালমা বেগম দৌড়তে গিয়ে যেন থেমে গেল, কারণ এবার চেহারায় ভয়ঙ্কর আগুনের মতো ফুটে উঠেছে। মা, তোমার এই মেয়েকে এ বাড়ি রাখা আর সম্ভব নয়। ও যদি এ বাড়িতে থাকে, তোমার যা আরেকটা মেয়ে আছে তাকে আর বিয়ে দিতে পারবে না। ওর মতো বেহায়া, অপয়া, অলক্ষী মেয়ে দুনিয়া তার একটাও নেই। তুমি যদি এই অপয়ার সাথে কোনো সম্পর্ক রাখতে চাও, তাহলে আমরাই তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। নূরজাহান বেগম কি বলবে?
বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল। মেয়েটা তো বিয়ে করতে চায়নি, আমি তো জোর করলাম। নূরজাহান কিছু বলার আগে মোশাররফ হোসেন বললেন, 1 মিনিট। জোরালো কণ্ঠটা শুনে সব নিস্তব্ধ হয়ে গেল। সবাই অবাক হয়ে মোশাররফ হোসেনের দিকে তাকিয়ে আছে। আমি মোশাররফ হোসেন, আমার ছেলে নিবিড় এই শহরের বিখ্যাত বিজনেসম্যান ইশতিয়াক ইসলাম নিবিড়। আপনাদের যদি কোনো সমস্যা না থাকে, আমি এই মেয়েকে আমার ছেলের বউ করে নিতে চাই। কথাটা শুনে জুহি দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে আস্তে করে, আব্বু আমি এতক্ষণ সব দেখেছি, বুঝেছি, সবটা বুঝেছি। এমন লক্ষ্মী এবং ধৈর্যশীল মেয়ে এই জগতে খুঁজে পাওয়া খুবই মুশকিল। তোমরা তো বোন, তাই না? আমার ভাবতে অবাক লাগে, বোন হয়ে বোনকে এতটাই অপমান অসম্মান কেউ করে। আমি মোশাররফ এখানে দাঁড়িয়ে বলছি, একদিন তোমরাই ওর ফাঁয়ে ধরে ক্ষমা চাইবে। অনিলের দিকে তাকিয়ে, এই মেয়ে তুমি বললে না ওকে দেখলে তোমার ঘৃণা হয়? আজ আমি বলে যাচ্ছি, একদিন তুমি নিজেই ওকে দেখে তোমাকে ঘৃণা করবে, হিংসায় জ্বলে পুড়ে ছাই হবে। নূরজাহান বেগম তড়িতভাবে উঠে গিয়ে মোশাররফ হোসেনের সামনে দাঁড়িয়ে, আপনি সত্যি আপনার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিবেন? হ্যাঁ দিব, তবে একটা শর্তে। আপনি যা বলবেন আমি রাজি। দেনা পাওনা যা লাগে আমি দেব, আমার মেয়ের চাকরি করে। কথাটা শুনে মোশাররফ হোসেন এবার তীক্ষ্ণ চোখে তাকাতে এইবার বলল, মা তুমিও না, তোমার এই আফদ মেয়েকে কেই বা বিনা পয়সায় ঘরে তুলে নিবে? উনি বিজনেসম্যানের বাবা, বিজনেসের চাল উনি খুব ভালোই জানবেন। আর আমার মনে হয় না ওনার ছেলে সুস্থ বা স্বাভাবিক, হয়তো প্রতিবন্ধীও হতে পারে। কেউ তো আর জেনে বুঝে এই বুড়িটাকে ঘরে তুলে নিবে না। দাঁত মুখ খিচিয়ে কথাগুলো এবার বলতে মোশাররফ হোসেন ধমক দিয়ে, এই মেয়ে, তোমার সাথে আমি কোনো কথা বলছি না। তোমার মতো এত নীচ একটা মেয়ের সাথে কথা বলে আমার সম্মান আমি নিচে নামাতে চাই না। আমার ছেলে কি সেটা তুমি আসলেই দেখতে পাবে। আর আমি তোমাকে আমার ঘরের লক্ষ্মী দিয়ে প্রমাণ দিব, তোমার মতো বেয়াদব মেয়ের থেকে ও 1000 গুণ ভালো। নূরজাহান বেগমকে উদ্দেশ্য করে বলল, আমার কিচ্ছু চাই না, শুধু চাই আমার ঘরের লক্ষ্মীর সাথে আপনাদের আর কোনো সম্পর্ক থাকবে না। সালমা বেগম মোশাররফ হোসেনের কাছে গিয়ে, তুমি এসব কি বলছো? তোমার ছেলে মেনে নিবে? আমার খুব ভয় হচ্ছে গো সালমা, ছেলে আমার রাজি আমি করাবো। জুহি তোর ভাইয়াকে ফোন দিয়ে এক্ষুনি এখানে আসতে বল। দুই খুশিতে যেন আত্মহারা, সাথে ফোন নিয়ে নিবিড়কে জরুরিভাবে আসতে বলে দিল। নিবিড় হন্ততন্ত হয়ে ছুটে আসলো প্রিয়তাদের বাড়িতে। নিবিড়কে দেখে সবাই অবাক, ইভেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। লম্বা ছড়া পরশা, মুখ ভর্তি সাবদারি, এক অন্যরকম মায়া আছে লোকটার মুখে। এবার ভেবে পেনে সত্যি কি এই ছেলে বিয়ে করবে? জীবনেও না। তবে এই ছেলেকে হাতছাড়া করা যাবে না। বুড়িটাকে বিয়ে করতে রাজি না হলে রিয়ার কথা যেই করে হোক বলতে হবে। কথাটা ভাবতেই যেন এবার মনে স্বস্তি ফিরে এলো। নিবিড় এসে বিস্ময়কর চোখে চারিদিকে একবার তাকিয়ে, বাবা আপনি আমি এখানে কেন এত জরুরিভাবে ডাকলেন? আপনি জানেন আমি মিটিং থেকেই ছুটে আসলাম। মোশাররফ হোসেন গম্ভীর হয়ে বসে আছে। সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনারা একটু আমাকে একা আমার ছেলের সাথে কথা বলতে দিন। কথাটা বলতে সবাই উঠে গেল। এবার বলল, আমি থাকি। মোশাররফ হোসেন রাগান্বিত চোখে তাকাইতেই এবার চলে গেল। এবার ফাইসারি যেন বেড়ে চলছে। নিবিড় কি করবে এই বিয়ে? নিবিড়কে ইশারা করে বসতে বলে, আমি তোর বিয়ে ঠিক করেছি, আর বিয়েটা এক্ষুনি হবে। মানে বাবা আপনি এসব কি বলছেন? আমি এখানে সবাইকে কথা দিয়ে ফেলেছি, আর আমার এটা বিশ্বাস আমার ছেলে কখনো আমার উপর কথা বলবে না, কারণ আমি সেই শিক্ষা দিইনি। মেয়েটা কে বাবা? জুহির ম্যাডাম। কিন্তু ওনার তো। নিবিড়কে থামিয়ে, না বিয়েটা হয়নি। মোশাররফ হোসেন সব খুলে বলতে নিবিড় চুপ করে আছে, কিছু বলতে পারছে না। মনে মনে ভাবছে, বাবা কি করে এমন একটা কথা আমাকে বলতে পারলো। তখনই জুহি এসে পাশে পাশে, ভাইয়া আমিও চাই ম্যাডাম আমার ভাবি হয়ে আমাদের বাড়ি যাবে, আমার সঙ্গী হয়ে সারা জীবন আমার সাথে থাকবে। প্লিজ ভাইয়া তুই রাজি হয়ে যা। নিবিড় নিচের দিকে তাকিয়ে আছে, কান্নাক্লান্ত টকটকে লাল চোখে। মোশাররফ হোসেন নিবিড়কে কিছু না বলে জাফরকে বলল, আমার ছেলে রাজি, কাজী সাহেবকে ডাকুন। কথাটা শুনে উদ্বিগ্নতা চোখে তাকে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সংযত করে নিল নিবিড়। বউর সাথে বসে আছে প্রিয়তা, তবে নিজের বাড়িতে নয়, নিবিড়ের বাড়িতে। জুহি একটু আগে প্রিয়তাকে নিবিড়ের রুমে দিয়ে চলে গেল।
প্রিয়তা রুমের চারপাশে ভালো করে তাকিয়ে স্থির হয়ে বসে আছে। এত বড় রুম একটা মানুষের লাগে নাকি? তবে মানুষের মন চাহিদার শেষ নেই, হয়তো এক একজনের চাহিদা এক এক রকম। কথাগুলো ভেবে ঘড়ির দিকে তাকালো প্রিয়তা। প্রিয়তা নিবিড়কে এখনো দেখেনি, এমনকি নিবিড়ও না। প্রিয়তা আবারও ঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়িয়ে টেবিলের সামনে গিয়ে বইয়ের সমাহার দেখে অবাক হলো। উনি নাকি ব্যবসা করে? তাহলে এসব বই পড়ার সময় রাখে কখন? অন্ধকারে ছাদে বসে আছে নিবিড়। মেঘের আড়ালে লুকিয়ে আছে চাঁদ। আকাশে একটা তারাও দেখা যাচ্ছে না। হালকা ঠান্ডা বাতাসে নিবিড়ের মনে গিয়ে লাগছে, বাবা তার সাথে এমন কেন করলো? মানুষ কি জীবনে বারবার বিয়ে করে? কেন যে তখন জহির কথায় ওই বাড়িতে গেলাম? যদি না যেতাম তাহলে এখন আর আমাকে এত বড় একটা সময়ের সামনে দাঁড়াতে হতো না। সারা জীবন দেখে এসেছি বাবা মা কখনোই সন্তানের খারাপ চায় না। এখন আমার বাবা কোন ভালো করতে গিয়ে বয়স্ক একজন মহিলা আমার জীবনে নিয়ে এসেছে। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে নিবিড় ছাদেই ঘুমিয়ে গেল খেয়াল করেনি। প্রিয়তা বইগুলো গুছিয়ে খাটের এক কিনারায় শুয়ে পড়তে চোখে ঘুম ধরে গেল। সারাদিনের ক্লান্তিতে নিজেকে আর সামলাতে পারল না। ফজরের আজান কানে ভেসে আসতেই নিবিড় চোখ খুলে তাকিয়ে বিস্মিত হয়ে, ফজরের আজান দিচ্ছে, তার মানে আমি সারা রাত এখানেই কাটিয়ে দিলাম। অচেনা অজানা একজন মহিলা আমার রুমে আছে, উনিও নিশ্চয়ই ঘুমিয়ে আছে। যাওয়াটা কি এখন উচিত হবে? কিন্তু যেতে তো হবেই। নিবিড় কিছুটা সময় নিজেকে অনেক ভাবিয়ে উঠে গিয়ে নিজের রুমের সামনে দাঁড়াতেই দেখে দরজাটা খোলা। নিবিড় কিছুটা সময় দরজার সামনে দাঁড়িয়ে ইতস্ত বোধ করছে। তার কি ভেতরে যাওয়া উচিত? উনি কি ঘুমাচ্ছে নাকি জেগে? আল্লাহ আপনি রহম করেন, যা হবার হবে। কথাগুলো ভেবে নিবিড় দরজা খুলে অবাক হলো। দেখতে পরীর মতো একটা মেয়ে নামাজ পড়ছে। আমি কি কোনো ভুল রুমে চলে আসলাম নাকি? আমার বিয়েতে তো কাউকে ইনভাইট করা হয়নি, তাহলে এত মায়াবী এই মেয়েটাকে? প্রিয়তা নামাজের সালাম ফিরিয়ে নিবিড়ের দিকে চোখ পড়তে, আসসালামু আলাইকুম। নিবিড় নীরব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আপনি ওইভাবে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসুন। প্রিয়তা নিবিড়কে দেখে ভেবে নিয়েছে এটাই তার স্বামী, কারণ এই ভোরবেলা তো আর অন্য কেউ এখানে আসার কথাও না। নিবিড়ে গিয়ে এসে, আপনি প্রিয়তা? জি। নিবিড় অবাক হয়ে, আপনার বয়স কত? প্রিয়তার লজ্জিত মুখে চুপ করে আছে। কি হলো? আপনাকে আমি কিছু জিজ্ঞেস করেছি। প্রিয়তা আস্তে করে বলল, 31। প্রিয় কথাটা শুনে নিবিড় ঘাড় ঘুরিয়ে প্রিয়তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে। সত্যি আপনার বয়স 31? তবে দেখে তেমন মনে হয় না, তাকালেই মনে হয় 20-21 বছরের যুবতী। সরি, কথাটা আমি খারাপ কিছু মিন করে বলিনি। প্রিয়তা নিচের দিকে তাকিয়ে আছে, কিছু বলার সাহস হচ্ছে না তার। মনের ভেতর ভয়ের পাহাড় তৈরি হয়েছে, আর সেই পাহাড় টপকানো যে এতটাও সহজ নয় প্রিয়তা মনে মনে ভেবেই নিয়েছে। নিবিড় সোফায় গিয়ে বসে পায়ের উপর পা তুলে, মিস প্রিয়তা, ও সরি মিসেস প্রিয়তা, আপনি ভালো করেই জানেন বিয়েটা আমি কেন করেছি। আপনি এই বাড়িতে নিবিড়ের স্ত্রী হয়ে নয়, মোশাররফ হোসেনের পুত্রবধূ এবং জুহির ভাবি হয়ে এসেছেন। কিন্তু আমার কাছে স্ত্রীর অধিকার পাবেন এ আশা করে যদি থাকেন তাহলে ভুল করবেন। আমি একটু আগে আপনার বয়স কেন জিজ্ঞেস করলাম জানেন? বিয়ে পড়ানোর সময় কাজী সাহেবের খাতায় আপনার বয়সটা আমি দেখেছি, তাই আপনার কাছ থেকে শুনে পুরোটাই শিওর হলাম। কথাটা বলে নিবিড় একটুখানি থেমে আবার বলল, আপনি কি জানেন আপনি আমার 3 মাসের বড়? কথাটা শুনে প্রিয়তা নিবিড়ের দিকে চোখ উঠিয়ে তাকালো। ওইভাবে তাকাবেন না, আমার নিজেরই লজ্জা লাগে আপনার দিকে তাকাতে। আমি কেন বাবার কথা আপনাকে বিয়ে করেছি জানেন? প্রিয়তা প্রশ্ন করা চোখে তাকাতে নিবিড় বলল, আমি বাবার সাথে তেমন কথা বলি না, কারণ আমি যদি সারাদিন বকবক করি বাবা আমায় ফালতু ছাড়া কিছুই ভাববে না, তখন আমার কথার কোনো দাম থাকবে না। আমি যদি দৈনিক বাবার সাথে 10টা কথা বলি, বাবা সবগুলো রাখতে বাধ্য। আমি জানি
আমার বাবা যখন আপনাকে বিয়ে করতে বলেছে, না করলে বাবা আমাকেই বিয়ে তো করিয়ে ছাড়তো, সাথে আমার রেসপেক্টটাও কমে যেত। তাই কিছু না বলে আপনাকে বিয়ে করে নিয়ে আসতে আমি বাধ্য হয়েছি। এই রুমে আপনি আমার কাছে আসবেন না, আমার সামনে বেশি থাকবেন না। আপনাকে দেখলে আমার খুব রাগ হয়, নিজের প্রতি নিজের রাগ হয়। আপনার চেয়ে আমার তনুষা বিয়ে করা অনেক ভালো ছিল। তাই আপনাকে বলছি, আপনি আপনার মতো করে চলুন, আমার কোনো সমস্যা নেই। আপনার কলেজ, আপনার ফ্যামিলি যা ইচ্ছে করেন, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আপনিও আমার কাজ নিয়ে কখনো মাথা ঘামাবেন না। কথাগুলো আমি আপনাকে চেঁচামেচি করে বলতে পারতাম, কিন্তু না, আমি চাই না বাড়ির কেউ আমার আর আপনার সম্পর্কে কখনো বাজে মন্তব্য করুক। যতটা সময় বাহিরে, মানে আমার ফ্যামিলির সামনে, ততক্ষণ আমরা স্বামী স্ত্রী, কিন্তু এই সাইড দেয়ালের ভিতরে আমরা দুজন দুই পথের মানুষ। আর শেষ একটা কথা, বাহিরে কখনো আমাকে স্বামী হিসেবে পরিচয় দিবেন না প্লিজ। বাহিরে আমার একটা সম্মান আছে, কেউ যদি এসব জানতে পারে তাহলে আমায় নিয়ে হাসি ঠাট্টা করবে। কথাগুলো বলে নিবিড় এক মুহূর্তের জন্য বসলো না, উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। প্রিয়তা ফা ফিসতে ফিসতে খাটের কিনারায় বসে বিছানার চাদর খামচে ধরে চোখ বন্ধ করে অশ্রুগুলোতে সামলাতে চাইছে। প্রিয়তা রাতেই এসবের জন্য যতটা প্রস্তুত ছিল, নিবিড় তার চেয়ে বেশিই বলেছে। নিজেকে সান্ত্বনা দিয়ে আমি কি সুখ খুঁজতে চাইছি? যদি নাই খুঁজবো তাহলে চোখ কেন বৃষ্টি জড়াচ্ছে? আমার যে সুখের ঠিকানা খুঁজতে নেই। আল্লাহ আমাকে খুশি হয়ে যা দিয়েছে তা নিয়েই আমাকে দূরে পথ চলতে হবে। ভোরের আলো ফুটে রোদের আলো ঝলমল করছে জানালার গ্লাসে। প্রিয়তা উঠে গিয়ে জানালার পর্দা সরিয়ে অজানা আশায় বুক ভরা নিঃশ্বাস নিয়ে। কোনো একদিন নতুন করে সকাল তার জীবনে আসবে, আল্লাহ তাকে নিরাশ করবেন না, কথাটা ভেবে জোরে নিঃশ্বাস ফেলল প্রিয়তা। নূরজাহান বেগম রান্নাঘরে মেয়েদের জন্য নাস্তা বানাচ্ছেন আর গুনগুন করে কান্না করছেন প্রিয়তার জন্য। তিনি প্রিয়তার বিয়ে দিতে চেয়েছিলেন, এটা ঠিক, কিন্তু এমন বিয়ে চায়নি যে বিয়েতে মেয়েটা কেমন আছে কখনোই জিজ্ঞেস করতে পারবে না। ইভা হাই তুলতে তুলতে উঠে এসে, মা তোমার নাস্তা বানানো হয়েছে, কথাটা বলে এগিয়ে গিয়ে নূরজাহান বেগম কান্না করছেন দেখে, কি হয়েছে মা? নূরজাহান বেগম শান্ত গলায় বলল, কিছু হয়নি, নাস্তা বানিয়ে রেখেছি, খেয়ে নে। মা তুমি এমন ভাব করছো যেন আমরা এই বাড়িতে এসেছি খাবারের জন্য। আমার শ্বশুর বাড়িতে খাবারের অভাব নেই, যেখানে এসে পড়ে থাকতে হবে। নূরজাহান বেগম ইবার দিকে অসহনীয় হয়ে তাকিয়ে, তুই এমন কেন করছিস শিবা? আমার পুরো বাড়িটা যে ফাঁকা করে দিয়ে তোদের আপদ চলে গেল, তার জন্যই আমি কাঁদছি। তোদের তো কিছু যায় আসে না, ও চলে গেছে ভালোই তো হয়েছে মা, তাই বলে তোমাকে কাঁদতে হবে? আমরা আছি তো নাকি? নূরজাহান বেগম ধমকে স্বরে বলল, তোর মতো ইবা হাজার খানেক থাকলেও আমার বাড়িটা পরিপূর্ণ হবে না রে। কথাটা বলে নূরজাহান বেগম নিজের রুমে চলে গেলেন। মোশাররফ হোসেন টেবিলে এসে বসেছে নাস্তা খাওয়ার জন্য। এর মধ্যে নিবিড়ও এসে বসেছে। মোশাররফ হোসেন প্রিয়তাকে নিবিড়ের সাথে আসতে না দেখে, বৌমা কোথায়, তুই একা এলি? নিবিড় মুখে খাওয়া পুড়ে বলল, রুমে। সালমা বেগম রান্নাঘর থেকে চা নিয়ে এসে বসতে বসতে, জুহি তোর ভাবিকে ডেকে নিয়ে আয়। খাওয়ার সময় আমি ডাকাডাকি একদম পছন্দ করি না, এটা আগে জানিয়ে দিস। জুহি এসে বিরক্তিকর গলায় বলল, মা এমন করছো কেন? তোমার সব আইন কি সবার উপর চাপিয়ে দিবে নাকি? ম্যাডাম মাত্র এই বাড়িতে এসেছে, এর মাঝে তুমি শুরু করলে? সালমা বেগম জুহির দিকে তাকিয়ে, আমার আলমারি থেকে একটা শাড়ি নিয়ে ওকে দিয়ে আয়, কাল থেকে একই শাড়ি পরে আছে। নিবিড়ের বাবা, তুমি না হয় কিছুক্ষণ পরে গিয়ে বউর জন্য কিছু কেনাকাটা করে নিয়ে এসো। জুহি মায়ের কথা মতো আকাশি রঙের একটা শাড়ি নিয়ে রুমে ঢুকতে প্রিয়তা তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে জুহিকে দেখে মুচকি হাসে। জুহি, জি ম্যাডাম, আমি। মা বলেছে আপনাকে শাড়িটা পরে নাস্তা করতে যেতে, কাল থেকে তো একই শাড়ি পরে আছেন। আব্বু কিছুক্ষণ পর গিয়ে আপনার জন্য জামা কাপড় নিয়ে আসবে। প্রিয়তা হাত বাড়িয়ে শাড়িটা নিয়ে, আমি কি তোমার এখনো ম্যাডাম? জুহি আমতা আমতা করতে প্রিয়তা আবার বলল, তুমি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছো ম্যাডাম ডাকার জন্য? প্রিয়তা কথাটা বলতে জুহি প্রিয়তাকে জড়িয়ে ধরে, আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি ম্যাডাম। এই 2টা দিন আপনার কষ্ট দেখে আমি লুকিয়ে লুকিয়ে অনেক কেঁদেছি। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিকা,
যার কাছে প্রতিনিয়ত শিখার আছে। অনেক হয়েছে, এখন থেকে কোনো ম্যাডাম নয়, ভাবি বলবা, আর তুমি করে বলবা। আমার বোনেরা যেখানে আমি তুই করে বলে, সেখানে তুমি আমাকে তুমি করে বললে কোনো ক্ষতি হবে না। তবে কলেজে ম্যাডাম বলেই রাখবে, কেউ যেন না জানে আমাদের সম্পর্কের কথা। কথাটা বলে প্রিয়তা গলাটা ভারী হয়ে এলো। জুহি, আমি চাই না তোমার ভাইয়া যা বলেছে সেগুলোর অবাধ্য হতে। কথাটা মনে মনে ভেবে মুচকি আসলো প্রিয়তা। জুহি আর প্রিয়তা এসেছে ড্রয়িং রুমে। মোশাররফ হোসেন প্রিয়তার দিকে তাকিয়ে, মাশাআল্লাহ, সালমা ছেলের বউকে কতটা লক্ষ্মী দেখাচ্ছে। বসো মা, নিবিড়ের পাশে গিয়ে বসো। সালমা বেগম চুপ করে প্রিয়তার দিকে একবার তাকিয়ে নিজের কাজে মন দিলেন। কথাটা বলতে নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে, আসো প্রিয়তা, বাবা তোমাকে বলেছেন না বসতে, নাস্তা করে নাও। নিবিড় দম বন্ধ করে কথাগুলো বলতে প্রিয়তা নাক মুখ কুঁচকে ঘাবড়ে গেল। হঠাৎ এতটাই পরিবর্তন। প্রিয়তার ভোর রাতের কথা মনে পড়তে হুঁশ ফিরে এলো। প্রিয়তা আস্তে আস্তে গিয়ে নিবিড়ের পাশে বসে পড়ল। বাবা, আমার মনে হয় প্রিয়তা কাল থেকেই কলেজে যাওয়াটা ভালো হবে। মোশাররফ হোসেন ভ্রু কুঁচকে, কালকে যাবে মানে? বিয়ে হলো না 2 দিন, এখন কলেজে যাবে? তুই এখন অফিস ছুটি নিয়ে নে, এর চেয়ে ভালো দুজন কোথাও কি করে। নিবিড় হতভম্ব হয়ে, বাবা আপনি কি বলছেন? আমি এখন অফিস মিস করতে পারবো না। আর আমি চাই প্রিয়তা এখন কলেজ মিস না করুক। কিছুদিন পর না হয় দুজনেই ঘুরতে যাব। নিবিড় কথাটা শেষ করে রুমে গিয়ে রেডি হয়ে এসে, মা আমি যাচ্ছি, প্রিয়তা আমি যাচ্ছি, মায়ের সাথে সাথে থাকবে, বুঝেছ? প্রিয়তা নিবিড়কে যত দেখছে বিস্ময়ের মাত্রা যেন বেড়েই চলেছে। এতটা নিখুঁত অভিনয় মানুষ বাস্তব জীবনেও পারে। পশ্চিম আকাশে হেলে যাওয়া সূর্যের দিকে আনমনে হয়ে তাকিয়ে আছে প্রিয়তা। ছোট থেকে নিজের জীবনের কষ্টগুলো ভাবতে চোখের কোণে বিন্দু বিন্দু অশ্রু জমে গেছে। এত কিছুর পরেও মায়ের কথা খুব মনে পড়ছে, কিন্তু মোশাররফ হোসেনের অবাধ্য হওয়াটা উচিত হবে না। যে লোকটা নিজের মান সম্মান ভুলে আমার কথা ভেবেছে, তাকে কি করে ছোট করব? কথা না বললে হয়তো আমি মরে যাব না, কিন্তু ওনাকে ছোট করা আমার পক্ষে সম্ভব না। কথাটা ভেবেই দীর্ঘশ্বাস ফেলতে কানের মধ্যে ভেসে আসছে, প্রিয়তা, প্রিয়তা তুমি কোথায়? একটু আমার রুমে আসো তো। এটা তো ওনার মায়ের গলা, উনি আমাকে ডাকছেন। আমি আসার পর থেকে তেমন একটা কথা বলেননি। প্রিয়তা ছাদ থেকে দৌড়ে নিচে নেমে এসে, আপনি আমায় ডেকেছেন? সালমা বেগম আলমারি থেকে একটা লাল রঙের বাক্স বাহির করতে করতে, দরজায় দাঁড়িয়ে আছো কেন? আর মা বলতে কি লজ্জা লাগে? লাগলে বলার দরকার নেই। অবশ্য শিক্ষিত মানুষ, তাদের তো ব্যাপার স্যাপার আলাদা। আসো, রুমে আসো। সালমা বেগমের স্যাটাং স্যাটাং কথাগুলোর মাঝে প্রিয়তা মমতা ভালোবাসার পরশ খুঁজে পাচ্ছে। কথার গন্ধটা যে আজ অন্যরকম। এতদিন সে বকাঝকা শুনে এসেছে, কিন্তু সে বকার মাঝে তৃপ্তি খুঁজে পায়নি, কিন্তু আজ সে তৃপ্তি খুঁজে পেয়েছে সালমা বেগমের কথায়। প্রিয়তা এগিয়ে আসতে বাক্স থেকে কতগুলো গহনার মাঝ থেকে এক জোড়া ছুরি বের করে, হাত দুটো এদিকে দাও। সালমা বেগমের কথা শুনে প্রিয়তা বিস্ময়ের চোখে তাকিয়ে আছে। সালমা বেগম নিজে হাত টেনে নিয়ে, শরীরে তো চিমটি কেটেও মাংস নেওয়া যাবে না। বাপের বাড়িতে কি খাওয়া দাওয়া করো নাই নাকি? কথাটা শুনে প্রিয়তার মনের অজান্তে মুচকি হেসে, এখন নতুন মায়ের কাছে এসেছি, ঠিক হয়ে যাবে। কথাটা সালমা বেগমের যেন কলিজায় ছেদ করে গেল। ছুরিগুলি ফরিয়ে দিয়ে প্রিয়তাকে বুকে টেনে নিয়ে, একবার মা বলে ডাকবি? অনেক দিন হয়েছে বড় মেয়েটার মা ডাক শুনি না। তোকে দিয়ে সে খালি জায়গাটা পূরণ করতে চায়। বড় মেয়ে না কিছু না, তুই আমাকে মা বলে ডেকেছিস, সারা জীবন যেন মা ডাকটাই শুনতে পারি। আমার বাড়ির ফাঁকা জায়গাটা যেন আবার পরিপূর্ণ হয়ে যায়। সালমা বেগম চোখ মুছে, এই ছুরিগুলো আমার মা আমাকে দিয়ে বলেছিল নিবিড়ের বউকে দিতে, কিন্তু আজ উনি বেঁচে নেই, তাই আমিই দিলাম। গহনার বাক্সটা প্রিয়তার হাতে দিয়ে, এগুলো দায়িত্ব আজ থেকে তোর। আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন আমার শাশুড়ি আমাকে কিন্তু এইভাবে আমার মতো ছেলের বউয়ের হাতে তুলে দেয়নি। সব কিছুকে নিজের করে আঁকড়ে ধরে
থাকতে চেয়েছিলেন, কিন্তু আমার বিয়ের 10 বছর পর উনি দুনিয়ার মায়া ত্যাগ করে গেলেন না ফেরার দেশে। তোর শ্বশুর তো তখন দুবাইতে থাকতো, বাড়ি আসলেই কয়েকদিন থেকে আবার চলে যেত। যে কয়েকদিন তোর শ্বশুর বাড়িতে থাকতো, আমার শাশুড়ি ততদিন আমায় অনেক আদর করতো, নিজের হাতে খাইয়ে দিত। পরে যখন চলে যেত সব শোধ একসাথেই তুলে নিত। কথাগুলো বলতে সালমা বেগম খিলখিল করে হাসতে লাগলেন, আর প্রিয়তা সেই হাসিতে মুগ্ধ চোখে তাকিয়ে নিজের ভেতর ঘায়েল করে নিচ্ছে। এই হাসিতে পবিত্রতার ছোঁয়া আছে, এই হাসিতে নেই কোনো হিংসা, অভিমান, বিদা। আছে যেন একগুচ্ছ রজনীগন্ধার মতো সাদা দবদবে ভালোবাসা। সালমা বেগম হাসি থামিয়ে আবার বলল, শোন, তুই যখন হঠাৎ করে আমাদের মাঝে এসেই গেছিস, তাহলে আজ থেকে আমরা একসাথে ফাড়ি দিব বলে সেই ভাবনাটাকে মনে গুঁজে নিব। তুই আমার কাছে মন খুলে সব শেয়ার করবি, কখনো এই কথা ভেবে নিয়ে বসে থাকবি না। তোর পর জানিস, আমার শাশুড়ি যখন আমায় কথায় কথায় বকাবকি করতো, মাঝে মাঝে গালি দিত, বাপ মা তুলে, তখন আমি ভাবতাম আমার নিবিড়ের বউ এলে তাকে মাথায় করে রাখব, তার সাথে বন্ধুর মতো মিশব, কখনো বুঝতে দিব না আমি তার শাশুড়ি। যখন সে কষ্ট পাবে, মা হিসেবে আমার বুকে মুখ লুকিয়ে নিজেকে সান্ত্বনা না দিবে, আর যখন আনন্দে থাকবে তখন বন্ধুর মতো সব শেয়ার করব। সালমা বেগমের কথাগুলো শুনে প্রিয়তা নিজেকে সামলাতে পারেনি। সালমা বেগমকে জাপটে ধরে হাউমাউ করে কাঁদিয়ে দিল। সালমা বেগম প্রিয়তাকে জড়িয়ে ধরে, আমি জানি তোর মনে অনেক কষ্ট লুকিয়ে আছে, সেদিন তোর বিয়েতেই যা দেখলাম তারপর আর বুঝার বাকি নেই। প্রিয়তা নিজেকে সামলিয়ে গহনার বাক্সটা সালমা বেগমের হাতে দিয়ে, আমার এসব কিচ্ছু লাগবে না মা, তুমি শুধু আমাকে একটু ভালোবাসা দিও। কথাটা বলে প্রিয়তা নিজের রুমে দৌড়ে চলে গেল। সালমা বেগম সেখানেই দাঁড়িয়ে আছে। জুহি প্রিয়তাকে ধরে যেতে দেখে সালমা বেগমের রুমে এলো। মা, তুমি ভাবিকে কি বলেছ? ভাবি এইভাবে কাঁদতে কাঁদতে চলে গেল কেন? সালমা বেগম হাতের বাক্সটা আলমারিতে রেখে, তুই ওইটা বুঝবি না, আমাদের মা মেয়ের ব্যাপার, একদম নাক গলাতে আসিস না। জুহি কথাটা শুনে একটু অবাক হয়ে সালমা বেগমকে পিছন থেকে জড়িয়ে ধরে, মা, আমি কি সত্যি শুনছি? তুমি ভাবিকে মেনে নিয়েছ? আমি আবার কখন বললাম আমি ওকে মেনে নিইনি? তোরাও বাপ বেটি যা শুরু করেছিস। সন্ধ্যার পরে নিবিড় বাড়িতে এসেছে, হাতে অনেকগুলো শপিং ব্যাগ। মোশাররফ হোসেন ড্রয়িং রুমে বসে নিবিড়কে দেখে চমকে উঠলেন। নিবিড় বাসায় ঢুকে কাউকে কিছু না বলে নিজের রুমে চলে গেল। মোশাররফ হোসেন মুচকি হেসে তাড়াতাড়ি উঠে গিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে, সালমা, তোমার ছেলে তো ঘরে ফিরে এসেছে। সালমা বেগম ব্রু কুচকে, ঘরে ফিরে এসেছে মানে? আমার নিবিড় রাত 11টা ছাড়া ঘরে আসে না, কিন্তু আজ এসেছে। সত্যি? কিন্তু আমায় তো একবারও ডাকলো না। তবে ভালো হয়েছে, প্রিয়তা রুমে একা একা বসে আছে। জানো, মেয়েটা অনেক লক্ষ্মী। আসলে তুমি যা করো আমাদের ভালোর জন্যই করো। এবার তাহলে বুঝেছেন? যাক, তবুও যে এত বছর পর বুঝলে এটাই অনেক। প্রিয়তা রুমের লাইট বন্ধ করে শুয়ে আছে। সালমা বেগম বলেছেন নিবিড় অনেক রাত করে বাড়ি ফিরে, তাই নিশ্চিন্তা মনে প্রিয়তা শুয়ে আছে। কিন্তু কখন যে চোখটা লেগে গেল বুঝতেই পারল না। নিবিড় রুমে ঢুকেই ভুলে গিয়েছিল প্রিয়তা তার রুমে আছে। লাইটটা জ্বালিয়ে পিছনে ফিরে তাকাতেই প্রিয়তার দিকে চোখ ফেলল। প্রিয়তাকে শুয়ে থাকা অবস্থায় দেখে যেন নিবিড়ের মনে উতাল পাতাল শুরু হয়ে গেল। নেশা নেশা চোখে তাকিয়ে আছে ফলকহীন চোখে। হাতের ব্যাগগুলো হাত থেকে ছেড়ে আস্তে আস্তে এগিয়ে আসছে প্রিয়তার দিকে। পরার পাতলা শাড়ির ফাঁকে বোঝা যাচ্ছে প্রিয়তার শরীরের অংশগুলো। শরীর পরীর মতো মায়াবী। কোনো মেয়েকে নিবিড় এতটা কাছ থেকে কখনো দেখেনি। এই প্রথম সে প্রিয়তাকে এতটা কাছ থেকে দেখতে পাচ্ছে। নিবিড় ঘোরের মাঝে যে কখন প্রিয়তার কাছাকাছি চলে গেল খেয়ালই করেনি। নিবিড় ধীরে ধীরে প্রিয়তার সামনে আসা চুলগুলো সরিয়ে ঘাড়ের ভেতর দিয়ে হাত দিয়ে প্রিয়তার মুখের ওপর নিজের মুখটা এনে থমকে গেছে। প্রিয়তার নিঃশ্বাসে যেন তার পুরো শরীর শিহরিত হয়ে উঠছে। নিবিড়ের নিঃশ্বাসের শব্দটা ঘন জোরালো হয়ে উঠেছে। প্রিয়তা নিবিড়ের নিঃশ্বাসের গরম উষ্ণতা অনুভব করতে পেরে চোখ খুলে নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না। নিবিড় তার বুকের উপরে। প্রিয়তা তার শরীর নাড়াতে পারছে না, কোনো শক্তিই যেন শরীরে নেই। ফ্যাসফ্যাসে গলায় বলল, আপনি? প্রিয়তার কথা শুনে নিবিড়ের ঘোর কাটতে তড়িৎ গতিতে উঠে বসে। সরি। নিবিড় দাঁড়িয়ে এগিয়ে গিয়ে শপিং ব্যাগগুলো হাতে নিয়ে আবার এগিয়ে আসলো। প্রিয়তা শাড়ির আঁচল ঠিক করে উঠে বসে নিচের দিকে তাকিয়ে আছে।
চোখে মুখে ভয়ের ছাপ। নিবিড় এসে সামনে দাঁড়াতে কাঁদো কাঁদো গলায় বলল, আসলে আমি বুঝতে পারিনি আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন। আমার কখন চোখ লেগে গেছে তাও বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। নিবিড় কি বলবে বুঝতে পারছে না। অন্যায়টা তো আমি করি, আমি ওর কাছে গিয়েছি, আপনি ক্ষমা চাইছেন কেন? আসলে আমারই ভুল হয়েছে, কখন যে নিজের সীমানা ছাড়িয়ে গিয়েছিলাম খেয়াল করিনি। হাত থেকে শপিং ব্যাগগুলো রেখে, এইগুলো আপনার জন্য। সকালে দেখলাম মায়ের শাড়ি পরেছেন, তাই নিয়ে আসলাম। নিবিড় রাতে একবারও প্রিয়তার দিকে ফিরেও তাকায়নি। সকালে সবার আগে উঠে অফিসে চলে গেলেও কাউকে কিছু না বলে। সালমা বেগম উঠে নিজে নিজে নাস্তা বানিয়ে কাজের মহিলা শেফালিকে ডেকে বলল টেবিলে নিয়ে নাস্তাগুলো রেখে দিতে। নিবিড় আর প্রিয়তা আবার বেরিয়ে যাবে। প্রিয়তা ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে এসেছে। মা, কাল থেকে তুমি আর নাস্তা বানানোর দরকার নেই। কেন রে, আমার নাস্তা ভালো হয়নি? মা, আমি সে কথা বলিনি, কাল থেকে আমি নিজে বানাবো। তোমার কষ্ট আমার ভালো লাগে না। মেয়ে বলে কি আমাকে এই সংসার থেকে আলাদা করা দেওয়া হচ্ছে, তাই না? মা, আমি কিন্তু সিরিয়াস। আমিও সিরিয়াস। আমার মেয়ে কষ্ট করে চাকরি করতে যাবে আর আমি কিনা বসে থাকবো? আমার কোনো কষ্ট হয় না শেফালি, আমায় সব করে দেয়। আমি শুধু দাঁড়িয়ে রান্নাটাই করি। ভাবছি চাকরি আর করবো না, আমার মায়ের সাথে সময় কাটাবো। কি বলো? আমি বাপু সেসব জানি না, তুই নিবিড়কে বলে দেখিস। আচ্ছা, নিবিড় এখনো ঘুম থেকে উঠেনি, অফিস যাবে কখন? কি বলো মা, উনি তো সে সকালেই বের হয়ে গেছে। তবে আমি দেখিনি, পরে বুঝলাম উনি চলে গেছে। তোমাকে বলে যায়নি? কই না তো। আচ্ছা, তুই নাস্তা খেয়ে নে, জুহি তোর বাবাকে ডেকে নিয়ে আয়। প্রিয়তা একটা রিক্সা নিয়ে কলেজে যাওয়ার পথে নিবিড়ের গাড়িটা দেখতে পেয়ে রিক্সাওয়ালাকে দাঁড় করিয়ে, চাচা একটু দাঁড়ান, আমি আসছি। ওনার গাড়িটা এখানে দাঁড়িয়ে কোনো বিপদে পড়লো নাকি? গাড়ির পাশে ফুচকাওয়ালাকে দেখে, এই যে চাচা, এই গাড়ির মালিক কোথায়? জানি না মা, কিছুক্ষণ আগে এসে দাঁড়ালো গাড়িটা। লোকটা রাস্তার উপর পাশের রেস্টুরেন্টটা দেখি হয়তো ওখানে খেতে গেছে। বড় লোকদের ব্যাপার, সেটা তো বুঝোই। প্রিয়তা ফুচকাওয়ালাকে আর কিছু না বলে রিক্সা এসে উঠতে দেখে নিবিড় একটা মেয়েকে নিয়ে বেরিয়ে আসছে। প্রিয়তা তাড়াতাড়ি করে সেখান থেকে বিদায় নিয়ে কলেজে চলে গেল। তনুষা, আসতে আসো। আজ যে রেস্টুরেন্টে মিটিং ছিল, সেটা যদি তুমি রাতে SMS দিয়ে না জানাতে, আমাদের কিন্তু অনেক টাকায় লস হয়ে যেত। থ্যাংক ইউ তোমাকে। স্যার, এটা আমার ডিউটি, তবে আপনার সাথে কিন্তু আমি রেগে আছি। কেন? কথাটা বলতে বলতেই দুজনেই এসে গাড়িতে বসলো। আপনি বিয়ে করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আমাকে একবারও বলেননি। ওহো, কেন বলেননি? আসলে হঠাৎ করে হয়ে গেছে। ম্যাডাম কি করে? বাড়িতেই আছে। তাহলে দেখা করে আসাই যায়। তাহলে কাল অফিসে আসার আগে দেখা করে আসবো। স্যার, বিয়ের পর কি মানুষ হুঁতেই সীমাবদ্ধ? আসলে তনুষা, আমার মনে হয় তুমি পাগলের মতো বকবক করছো। কেন স্যার, আমি তো একদম ঠিক আছি। নিবিড় গাড়িটা থামি। তুমি কি ভেবেছ আমি তোমার কষ্ট বুঝি না? তুমি যে পাগলের মতো প্রলোভ করছো, আমি বুঝি না? তনু, আমিও তোমায় ভালোবাসি, কিন্তু কি করব বলো, রাধে সামান্য করা এতটাও সহজ নয়। প্লিজ তনু, একটু বোঝার চেষ্টা করো। তুমি আমায় আর এই নামে ডাকবে না, আমার শুনতে অসহ্য লাগে। এই 2 দিন মেয়েটার সাথে কাটিয়ে এখন আসছো আমাকে বুঝাতে। গাড়ি থামাও, আমি বাসায় যাব, আমার কিচ্ছু ভালো লাগছে না। কথাটা বলেই তনুষার গালটা ভারী হয়ে এলো। নিবিড় তনুষাকে নিজের কাছে টেনে এনে কিছুক্ষণ তাকিয়ে থেকে তনুষার ঠোঁটে নিজেকে হারাতে ব্যস্ত হয়ে পড়ল। নিবিড় তনুষাকে এখন যতই বোঝাকে ছাড়া আর কোনো উপায় নেই। বিকালে প্রিয়তা কলেজ থেকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে রুমে এসে দেখে সালমা বেগম দাঁড়িয়ে আছে, হাতে 2 কাপ চা নিয়ে। প্রিয়তা সালমা বেগমকে যত দেখছে ততই বিস্মিত হচ্ছে। একটা মানুষ কতটা নিঃস্বার্থ হয় তা সালমা বেগমকে না দেখলে সে কখনো বুঝতো না। তার নিজের মাও কখনো এভাবে তার মন বুঝেনি। তুমি কি করে জানলে আমার চা খেতে ইচ্ছে করছে? প্রিয়তার হাতে চায়ের কাপ দিয়ে, মা হলে সব জানতে হয়। যেদিন তুই নিজে মা হবি সেদিন বুঝবি।
হঠাৎই সালমা বেগম উদ্ভিদ গলায় বলল, আচ্ছা প্রিয়তা, আমি দাদি হচ্ছি কবে? নিবিড়ের সাথে তোর ভালোবাসা হয়েছে? প্রিয়তাকে চুপ থাকতে দেখে, হয়েছে, না হলে আমার ছেলে কাল সন্ধ্যায় ঘরে ফিরে আসে। কথাটা বলতে প্রিয়তার নিবিড় এসে ঝোরালো নিঃশ্বাসগুলো যেন এখনো কানের কাছে বাজে, এখনো অনুভব হয়। এই যেন শরীরের প্রতিটি শিরে উপশিরে শিহরিত হয়ে উঠছে। ওইভাবে আনমনে হয়ে কি ভাবছিস? প্রিয়তা চমকে ওঠে, কি বলেছ তুমি? কিছু না, আমি এখানে কিন্তু একটা কাজেও এসেছি। প্রিয়তা হাতের থেকে ছায়ের ক্যাপ রেখে, কি কাজ বলো? আজ রাতে আমরা সবাই বিয়ের দাওয়াতে যাচ্ছি, তাই তোকে বলতে এসেছি নিবিড়কে ফোন দিয়ে বল আজ বাড়িতে যেন তাড়াতাড়ি আসে। প্রিয়তা আমতা করে, মা ওনার নাম্বার তো আমার কাছে নেই। নেই মানে? আর তুই কি উনি করছিস? উনি কাকে বলে যে তোর আপন? ঠিক মনের সব কথা বলা যায় না। আর নিজের স্বামী তো এমন একজন যার সাথে দেহ মন একসাথেই বেঁধে ফেলা হয়। স্বামী স্ত্রীর বন্ধন সারা জীবন একে অপরের উপর ভর করে চলা, চারটি পাকে একসাথে করে দুটি পা বানিয়ে নিজের জীবন শেষ অবধি পাড়ি দেওয়া। তুই যেমন একটা পা ছাড়া চলতে পারবি না, চলতে হলে কোনো কিছুর অবলম্বন করতে হয়। স্ত্রীর কাছেও স্বামী ঠিক তেমন, এবং স্বামীর কাছেও তাই। স্বামী স্ত্রী এমন হওয়া উচিত, যে কথা কাউকে বলা যায় না সেই কথা তাকে নির্দ্বিধায় বলা যায়। তোর শ্বশুর যদি আমাকে না বুঝতেন, আমি কখনই এই সংসার কাটিয়ে উঠতে পারতাম না। প্রিয়তা সালমা বেগমের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে, আর চল চোখে তাকিয়ে ভাবছে, আমার কপালে এমন একজন মানুষ নেই মা। আজ সকালে যা দেখে আসছি, তারপরেও কি আর বলবো আমি এ বাড়িতে এসে কি খারাপ করে ফেললাম? বাবা বেশ ভালো, আমাকে রেখে মা মেয়ে ঠিক আড্ডা দিচ্ছে। ভাবি তুমিও আমাকে ভুলে গেলে? জুহির কথা শুনে প্রিয়তা মুচকি আসে, মা আজ কিন্তু জুহির নামে বিচার আছে। জুহি অবাক হয়ে, আমি আবার কি করলাম? এসেছি একটু রাগ দেখাবো, এখন দেখি উল্টো মামলায় ফেসে গেছি। মা জানো, জুহি আজকে একটা ছেলেকে চোখ মেরেছে। আম্মু এটা ডাহা মিথ্যা কথা। আরে ওই ছেলে থা আমাকেই উল্টো। কথাটা শুনে প্রিয়তা আর সালমা বেগম হাহা করে হেসে প্রিয়তা বলল, আমার পেট থেকে কথা বের করার জন্য উল্টো বললাম। ভাবি তুমি কি করে জানলে? তুমি তো সেখানে ছিলে না। তোমাদের ইশাক স্যার বলেছিল, উনি দেখেছেন। মোশাররফ হোসেন নিবিড়কে ফোন দিয়ে বাড়িতে নিয়ে আসলেন। নিবিড় আসার সময় সাথে তনুষাকেও নিয়ে আসলো। তনুষার রাগ এখন নেই বললেই চলে। নিবিড় বুঝিয়ে সুজিয়ে তনুষাকে নিজের মতো করে নিল। হাই আঙ্কেল, কেমন আছেন? ভালোই থাকি, কিন্তু মাঝে মাঝে তোমাকে দেখলে কেমন জানি লাগে। কেমন লাগে আঙ্কেল? মোশাররফ হোসেন সেই কথার উত্তর না দিয়ে নিবিড়ের দিকে তাকিয়ে, আজ আমার বন্ধুর মেয়ের বিয়ে, সেটা তুই আগে থেকেই জানিস, তাহলে আসতে এত দেরি করলি কেন? বাবা অফিসে কাজের অনেক চাপ। সমস্যা নেই, আমি এখনই রেডি হয়ে আসছি। মোশাররফ হোসেন আর কিছু বললেন না, হাতে থাকা বইয়ের দিকে চোখ ভুলিয়ে নিচ্ছে। স্যার তাহলে আমি কি চলে যাব? না, তুমিও আমাদের সাথে যাবে তনুষা। কথাটা শুনে মোশাররফ হোসেন, ও যাবে কেন? বিয়েতে গিয়ে ও কি অফিসের কাজ করবে নাকি? বাবা আপনি ভুল বুঝছেন, তনুষা তো আমাদের পরিবারেরই একজন, তাই না? না, একজন নয়, ও শুধু তোর বিয়ে। অফিসের ঝামেলা অফিসে রেখে আসবে, বাড়িতে নয়। কথাটা গম্ভীর হয়ে বলে মোশাররফ হোসেন উঠে নিজে রেডি হতে গেলেন। নিবিড় শান্ত গলায় বলল, প্লিজ তনু, কিছু মনে করো না। বাবা এইরকম, যাকে পছন্দ করে না তাকে সোজাসাপটা কথা বলে। তুমি এইখানে বসো, আমি এক্ষুনি আসছি। বইয়ের আসলের নিচে যাচ্ছ আমাকে এইখানে রেখে? কিন্তু মহারানী তো রুম থেকে বেরিয়ে আসলো না। দেখো তুমি ভুল বুঝছো, মেয়েটা অনেক ভালো, হয়তো বয়স বেশি, কিন্তু দেখতে তা একদম মনে হয় না। বাহ নিবিড়, তুমি তো দেখছি বইয়ের গুণগান ভালোই করতে পারো। ওহু তনু, তোমার এসব সন্দেহের বাতিক দূর করো। পারলে জুহির কাছে বসো, আমি এক্ষুনি আসছি। নিবিড় রুমে গিয়ে প্রিয়তাকে না দেখে নিজের মতো করে রেডি হয়ে নিল। ভালোই হয়েছে মেয়েটা রুমে নেই। কালকের কথাটা মনে হলেই কেমন অস্বস্তি লাগে। কিন্তু এভাবে কতদিন চলবে? তনু কখনোই এভাবে মেনে নিবে না। আজ অনেক কষ্ট হয়েছে ওকে বুঝাতে, কিন্তু রোজ রোজ এইভাবে বোঝানো সম্ভব নয়। নিবিড় ড্রয়িং রুমে এসে তনুষাকে না দেখে তনু বলতে সালমা বেগম প্রিয়তাকে সামনে দাঁড় করিয়ে। নিবিড় অবাক হয়ে প্রিয়তার দিকে তাকিয়ে আছে। চোখের পলক পড়লেই যেন হারিয়ে যাবে। এই যেন সুবাসিনী। নিবিড়ের দিকে সালমা বেগম তাকিয়ে মুচকি হাসছে। প্রিয়তার লজ্জায় যেন নিবিড়ের দিকে তাকাতে পারছে না। নিবিড় নিজের অজান্তেই বলে উঠল, পুরো সুবাসিনী, সুবাসিত অপসরী।
সালমা বেগম আর নিজের হাসি আটকে রাখতে পারলেন না। হাহা করে হাসি দিতে নিবিড় চমকে ওঠে। মা, নিবিড়, তুই কি এই জগতে আছিস নাকি প্রিয়তার মাঝে হারিয়ে গিয়েছিস? তোর মা কিন্তু সাজিয়েছে। নিবিড় সালমা বেগমের কথা ভেবাচেকা খেয়ে, মা তুমি কি যাতা বকো, প্রিয়তা কিন্তু এমনিই সুন্দর, তাই না? আমি ঠিকই বলেছি। এখন চল, রাতে ভালো করে দেখে নিস। জুহি তাড়াতাড়ি বেরিয়ে, এমনিতেই দেরি হয়ে গেল আমার মেয়েটাকে সাজাতে সাজাতে। তনুষা জুহির ঘর থেকে এসে নিবিড়ের দিকে একবার তাকিয়ে প্রিয়তার দিকে তাকালো। আরে প্রিয়তা, তুমি কখন এলে? এই তো আন্টি, কিছুক্ষণ। তাহলে আমাদের সাথেই চলো। তনুষা কিছু বলল না। প্রিয়তার দিকে তাকিয়ে, কেমন আছেন ম্যাম? আমি তনুষা, স্যারের ফিয়ে। প্রিয়তা কথাটা শুনে নিবিড়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, তাহলে কি আমি ভুল ভেবেছি? আমি কি সব বাজে বাজে ভেবে বসে আছি? প্রিয়তা মুচকি হাসে, আমি প্রিয়তা, বাবার ছেলের বউ, জুহির ভাবি, মায়ের মেয়ে। কথাটা শুনে নিবিড় প্রিয়তার দিকে আর চোখে তাকিয়ে, তনুষা চলো। মা, আমি যাচ্ছি, তোমরা বসো। বিয়ে বাড়িতে এসে মোশাররফ হোসেন আনন্দ চোখ মুখ জল করছে। বন্ধুর মেয়ের বিয়েতে প্রিয়তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। অবশ্য কয়েকটা দিন পর নিজেই তিনি একটা পার্টি দিলেন প্রিয়তার জন্য। নিবিড় প্রিয়তার হাত ধরে ওকে নিয়ে সালমা চলো। কথাটা শুনে নিবিড় থমকে গিয়ে, বাবা আপনি কি বলছেন? হাত ধরবা মানে? মোশাররফ হোসেন ধমকে, কেন তোর লজ্জা করছে? মেয়েটা নতুন এখানে, হাত ধরে হাঁটলে তোর সমস্যা কি? নিবিড় মুচকি হাসে, না বাবা, এমনি বললাম। প্রিয়তা কই, তোমার হাতটা দাও। প্রিয়তা কথাটা শুনে থ হয়ে তাকিয়ে আছে। নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে হাত টেনে নিয়ে, তুমি লজ্জা পাচ্ছ কেন? আমি তোমার স্বামী, আর তুমি আমাকেই লজ্জা পাচ্ছ? কথাটা বলতেই তনুষা রাগান্বিত চোখে তাকিয়ে, স্যার আমার যেতে হবে, মা ফোন করেছে। নিবিড় তনুষার ব্যাপারটা বোঝায়, তনুষা আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেবে, তুমি এখন ভিতরে এসো। তনুষা কিছু বলার আগে, ঠিক আছে তনুষা, তোমার মা যেহেতু ফোন করেছে, আমাদের গাড়িটা নিয়ে যাও। নিবিড় আর কোনো কথা নয়, তোমরা ভিতরে যাও, আমি তনুষাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসছি। মোশাররফ হোসেন প্রিয়তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। মোশাররফ হোসেনের বন্ধু রফিক সাহেব বিয়ে নিয়ে ব্যস্ত থাকলেও মোশাররফ হোসেনকে সময় দিতে ব্যস্ত। প্রিয়তাকে নিয়ে সালমা বেগম আর জুহি ভিতরে চলে গেলেন। নিবিড় মোশাররফ হোসেনের কাছে থেকে সরে এসে তনুষাকে অনেকবার কল দিল। তনুষা কেটে দিচ্ছে বারবার। নিবিড় ব্যর্থ হয়ে বিয়ে শেষ হওয়ার পর সবাই খেয়ে দিয়ে বাড়ি ফিরে এলো। শেফালি দরজা খুলে, আরে খালাম্মা, আপনারা এত সকাল চলে আইলেন? আর বলিস না শেফালি, নিবিড় ওইখানে গিয়ে মন মরা হয়েছিল। প্রিয়তাও নিবিড়ের মন খারাপ দেখে কিছুই খায়নি। কথাটা শুনে নিবিড় রুমে যাওয়ার মধ্যখানে দাঁড়িয়ে পিছনে ফিরে প্রিয়তার দিকে তাকালো। প্রিয়তা জুহির শাড়ির চিপটি ফিন খুলে নিজের রুমে আসতেই দেখে নিবিড় দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। শেফালি, প্রিয়তার জন্য কিছু খাবার বানিয়ে দে, মেয়েটা খেয়ে ঘুমাক। কথাটা বলে সালমা বেগম চলে গেলেন। প্রিয়তা নিবিড়ের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে, কিছু বলবেন? নিবিড় কিছু না বলে নিজের রুমে চলে গেল। প্রিয়তা শেফালিকে কিছু না করতে বলে ঘুমাতে যেতে বলে নিজেও রুমে গিয়ে দেখে নিবিড় গায়ের কোট শার্ট খুলে এক জায়গায় রেখে ওয়াশরুমে গেল। প্রিয়তা আস্তে আস্তে সব কিছু নিয়ে গুছিয়ে রাখতে আলমারি খুলতে নিবিড় এসে প্রিয়তার হাত ধরে ফেলে, এটা আমার জিনিস। আমার কেন জিনিসে কেউ হাত দিলে আমার মোটেও পছন্দ না। আসলে আপনার জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই ভাবলাম আলমারিতেই রাখি। কথাটা বলতে নিবিড় প্রিয়তার হাতটা শক্ত করে ধরে, আমার কোনো জিনিসের উপর হাত দেওয়ার অধিকার আপনার নেই। আমার ইচ্ছা যেখানে ইচ্ছে সব কিছু ফেলে রাখবো, তাতে আপনার কি? আপনি কেন করবেন এসব? নিবিড় ধমকিয়ে কথাটা বলতে প্রিয়তা চোখ বন্ধ করে, আমার হাতে লাগছে, প্লিজ হাতটা ছাড়ুন। কথাটা বলতে নিবিড় হাতের দিকে তাকিয়ে হাতটা ছেড়ে দিয়ে দ্বিতীয়বার ভুলটা যেন আর না হয়। এই রুমে থাকতে দিয়েছে বলে এই না, আপনাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, শুধু বাবার কথায় আমি এই রুমে থাকতে দিয়েছি। কথাটা বলে নিবিড় রুম থেকে বেরিয়ে গেল। প্রিয়তা ব্যথা পাওয়া হাতটা নিজের বুকের সাথে লাগিয়ে খাটের সামনে বসে খানিকটা সময় কাঁদল। গভীর রাতে নিবিড় রুমে এসে দেখে নীল রঙের ডিম লাইটের আলোয় প্রিয়তার মুখে এক অপরূপ মায়া সৃষ্টি হয়েছে। প্রিয়তা গুটিসুটি হয়ে শুয়ে আছে, যেন একটুখানি উষ্ণতার দরকার। চুলগুলো মুখের সামনে এসে হালকা বাতাসে উঠছে, আর প্রিয়তা গভীর ঘুমে তলিয়ে আছে। নিবিড় কাছে এসে গায়ের উপর চাদর টেনে দিয়ে
হাতের দিকে চোখ পড়তে ইস্ত্রি হয়ে গেল, লাল হয়ে রক্তের মতো ফুটে উঠেছে। চোখে গিয়ে মলম দিয়ে আলতো করে মালিশ করে দিতে দিতে বিড়বিড় করে বলতে লাগলো, আপনি কেন আসলেন আমার জীবনে? আপনি বিশ্বাস করুন, তনুকে আমি ভালোবাসি, মেয়েটাকে যে আমি ছাড়তে পারবো না। কিন্তু আমার মনে হচ্ছে আমি আপনাকে দেখলে আমার নিজের অজান্তে একটু একটু করে তনুর জায়গাটা দখল করে নিচ্ছেন। তনু আমার প্রথম ভালোবাসা, আর সেটা হারিয়ে যাক আমি চাই না। আমি ওকে কথা দিয়েছি সারা জীবন একসাথে থাকা। কথাগুলো বলে নিবিড় প্রিয়তার হাত মালিশ করে দিয়ে উঠতে যাবে, তখন প্রিয়তা আর একটা হাত দিয়ে নিবিড়ের হাত চেপে ধরেছে গালের সাথে নিয়ে। নিবিড় করুণ চোখে তাকিয়ে থেকে আস্তে করে উঠে গিয়ে বারান্দায় ইজি চেয়ারটায় বসল। কপালের উপর হাত রেখে সুন্দর দৃশ্যটা চোখের উপর ভাসতে লাগলো। প্রিয়তার লজ্জাজনক চাহনি, কাঁপা কাঁপা ঠোঁট, খোঁপায় বেলি ফুলের মালা, অসম্ভব মায়াবী। কে বলবে 31? এখনো তাকালে মনে হয় সদ্য 18-তে পা পড়েছে। এই চাহনির দিকে তাকালে যে কেউ বলবে? লজ্জা লজ্জা ভাব নিয়ে তাকিও না মেয়ে, কারণ তোমার লজ্জাতে আমি যেন যাই মরে। তোমার চাহনিতে আমি খুঁজে পাই টুকরো টুকরো ভালোবাসার আবেশ। দিবে মেয়ে তুমি আলতো করে শুয়ে আমার হৃদয়ের গহীন স্পর্শকে। সালমা বেগম ফজরের নামাজ আদায় করেই রান্নাঘরে গেলেন। প্রতি বছর এই দিনে তিনি ফজরের নামাজ পড়েই রান্নাঘরে গিয়ে পায়েস রান্না করেন, কিন্তু যার জন্য রান্না হয় সে 5 বছর থেকে এই বাড়িতে থাকে না। কিন্তু তার স্মৃতিগুলো নিয়ে বেঁচে আছে প্রতিটি মানুষ। নিবিড় ভোরের আলোয় চারদিকে কিচমিচ করতে উঠে ঘড়ির দিকে তাকালো। আজকের দিন এই বাড়িতেই কেউই ভুলে না। নিবিড় গোসল করে এসে পাঞ্জাবি পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করতেই প্রিয়তা চোখ খুলে তাকালো। গায়ের উপর চাদর দেখে কিছুটা অবাক হলেও উঠে বসলো। হাতের ব্যথাটা একদম কমে গেছে, কিন্তু এই রুমে তো কেউ আসে না তেমন। হঠাৎ নিবিড়ের দিকে চোখ পড়তে, তাহলে কি চাদর উনি দিয়েছেন? বালিশের পাশে মলম দেখে, তাহলে কি আমার হাতে মলমও দিয়েছেন? প্রিয়তা কথাগুলো ভাবতে চোখের কোনো মুচকি হাসি ফুটিয়ে তোলে খাট থেকে নেমে। কিন্তু উনি তো সকাল সকাল কোথায় যাচ্ছে? অফিসে যাচ্ছে বলে তো মনে হচ্ছে না। একবার জিজ্ঞেস করব। প্রিয়তার রাতের কথা মনে পড়তে কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। নিবিড় এই ফাঁকে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে, মা তোমার হয়েছে? হ্যাঁ বাবা হয়েছে। রান্নাঘর থেকে অনেকগুলো বড় বড় ব্যাগ নিয়ে এসে আমি সব একসাথেই নিয়েছি। নিবিড় কিছু না বলে জুহিকে ডাকতে গেল। সালমা বেগম নিজে গিয়ে ফ্রেশ হয়ে এসে, নিবিড় প্রিয়তা যাবে না? মা ওকে এসবের মধ্যে না জড়ালেই ভালো হবে। বাড়িতে এসে কয়েকদিন যাক, তারপর না হয় বলবো। মোশাররফ হোসেন রেডি হয়ে এসে, কোনো কিছু পরে হবে না, আমরা যাচ্ছি, ও আমাদের সাথে যাবে। প্রিয়তা, মা প্রিয়তা। প্রিয়তা তড়িঘড়ি করে রুম থেকে এসে, বাবা আমি ডেকেছেন? কথাটা বলে সবার দিকে খেয়াল করতে বলল, আপনারা কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ মা যাও, তুমিও রেডি হয়ে আসো, আমরা আজ অনাথ আশ্রমে যাব। সেখানে বাচ্চাদের সাথে সারাদিন কাটিয়ে বিকেলে বাড়ি ফিরব। প্রিয়তা কোনো প্রশ্ন না করে মাথা নিচু করে রুমের দিকে পা বাড়াতে দাঁড়াও। কথাটা শুনে প্রিয়তা দাঁড়িয়ে মোশাররফ হোসেনের দিকে তাকিয়ে, বাবা কিছু বলবেন? তুমি এই বাড়ির লক্ষ্মী, তুমি যদি মাথা নিচু করে হাঁটো তাহলে আমার এই ঘরের কোনো মূল্য নেই মা। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, সবসময় মাথা উঁচু করে হাঁটবে, এটা তোমার বাবার আদেশ। প্রিয়তা মাথা নাড়িয়ে হাঁ বুঝিয়ে নিজের রুমে গিয়ে ইশাককে ফোন দিয়ে জানিয়ে দিল যে আজ কলেজে যাবে না। অনাথ আশ্রমে এসে ছোট ছোট বাচ্চাদের দেখে প্রিয়তা যেন সেই পুরনো দিনগুলো খুঁজে পেল। সালমা বেগমকে অনেকবার জিজ্ঞেস করতে গিয়েও যেন থেমে গেল। তবে প্রিয়তা বারবার মনকে প্রশ্ন করছে, কিছু একটা তো আছে যার কারণে এত আয়োজন। বাচ্চাদের সবার জন্য জামা কাপড়, বিরিয়ানি, পায়েস, কিছু ফল আর চকলেট নিয়ে এসেছে তারা। প্রিয়তাকে পেয়ে বাচ্চারা যেন তাদের আপন কাউকে পেয়ে গেছে। যুগ যুগান্তর থেকে এই সম্পর্কের বাঁধন। প্রিয়তা ঘিরে কাছে সবাই, কেউ কোলে, কেউ কাঁধ ছড়িয়ে, চারপাশ মুখরিত হয়ে বাচ্চারা বসেছে। নিবিড় দূরে বসে সেই দৃশ্য মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে। বিয়ের পর থেকেই প্রথম প্রিয়তার হাসি দেখেছে সে। বাচ্চাদের অনেক রকম গল্প শুনে সবাইকে হাসাচ্ছে, নিজেও হেসে তাদের সাথে তাল মেলাচ্ছে। সালমা বেগম আর মোশাররফ হোসেন বাচ্চাদের খাবারের জন্য ডাকতে প্রিয়তা সবাইকে বলল, আগে সবাই খেয়ে আসো, তারপর আবার গল্প হবে।
প্রিয়তার কথায় সবাই দৌড়ে সালমা বেগম আর মোশাররফ হোসেনের কাছে গেল। প্রিয়তা মুচকি এসে পিছনে ফিরে তাকাতেই দেখে নিবিড় দাঁড়িয়ে আছে। মুখটা নিমিষে মলিন করে গম্ভীর হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। বাবা আপনাকে সকালে কি বললো, এখনই ভুলে গেলেন? বাবাকে ডেকে কথাটা বলবো? প্রিয়তা মাথা উঠিয়ে তাকিয়ে শান্ত গলায় বলল, ধন্যবাদ আমাকে এমন একটা দিন উপহার দেওয়ার জন্য। এই প্রথম মনে হলো আমি অনেক সুখী একজন মানুষ। কথাটা বলতেই প্রিয়তার চোখের পানিগুলো গাল বেয়ে নিচে পড়ল। ধন্যবাদ আমাকে নয়, বাবাকে দিন, কারণ আজ উনি আপনাকে নিয়ে এসেছেন এখানে। আপনারও অবদান সম্পূর্ণ না থাকলেও কিছু পরিমাণ আছে। আপনার সাথে আমার বিয়েটা না হলে তো আমি জানতামই না আশ্রমে এসে এত সুখ পাওয়া যায়। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন। বলুন, আজ কি কোনো বিশেষ দিন? প্রিয়তা কথাটা বলতেই নিবিড়ের চোখ দুটো টলমল করছে। গলার মধ্যে যেন সব আটকা পড়ে গেছে। তবুও আস্তে করে বলল, আজ আমার। ফোনের শব্দে কথাটা না বলে নিবিড় হাতে থাকা ফোনের স্ক্রিনে তাকিয়ে ফোন রিসিভ করে। তনুষা বলো। একটা ফাইল আছে, ওটাতে ইমার্জেন্সি সাইন করতে হবে। নিবিড় সরে গিয়ে, কিন্তু তনু আমি তো আসতে পারবো না, কারণ আমি আশ্রমে এসেছি, আর আজকের দিনটা আমি অফিসে যাই না, তুমি ভালো করেই জানো। কিন্তু স্যার, সাইনটা এখনই লাগবে। এক কাজ করো, তুমি চলে আসো আশ্রমে। ওকে স্যার, আমি এখনই আসছি। নিবিড় পিছনে আবার প্রিয়তার দিকে তাকিয়ে দেখে প্রিয়তা সবার সাথে কানামাছি খেলছে। নিবিড় মুচকি এসে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। জুহি সালমা বেগমের সাথে বসে, বাবা ভাবিকে দেখেছ কতটা সহজ সরল, বাচ্চাদের একদম আপন হয়ে গেছে। এভাবে নাদিয়াও এখানে আসলে ওদের সাথে এইভাবে মিশে যেত, কিন্তু আজ ওর জন্মদিন। আমাদের তো ঠিক মনে আছে ওর কথা, কিন্তু কতটা পাষাণ হলে একটা বার আমাদের খবর নেয়নি। তোর বাবা না হয় রাগের মাথায় কয়েকটা কথা বলেই ফেলেছে, তাই বলে আমাদের থেকে দূরে চলে যাবে? নিবিড় আমার তোর কথা একটাবারও ভাবলো না। আমরা কি ওকে এতই কম ভালোবেসেছি? কিরে, এখন কিছু বলিস না কেন? মা থাক না, পুরনো এসব কথা তুলে লাভ কি? বাবা তুমি আমাকে বুঝাও না। মোশাররফ হোসেন দীর্ঘশ্বাস পেলে, থাক না সালমা, এসব বাদ দাও। আমার তো প্রিয়তাকে পেয়েছি, তাই না? ও আমাদের ছেড়ে কখনো যাবে না। দেখো। নিবিড় একটা বেঞ্চে বসে তনুষা নিয়ে ফাইল আসাগুলো দেখছে। তনুষা দাঁড়িয়ে থেকে বসো। তনুষা দফাস করে বসে। তোমার বউ কি বাচ্চা নাকি? নিবিড় সাইন করতে করতে বলল, কেন? এই দেখো বাচ্চাদের সাথে কি করছে, মনে হয় জীবনেও বাচ্চা দেখিনি। কথাটা বলতে নিবিড় কবল সালান বন্ধ করে দিয়ে প্রিয়তার দিকে তাকিয়ে, তনু, সবাই সব কিছুতে খুশি হতে পারে না, আবার সবার ভালো লাগাও এক না। ও এখানে আসার পর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মেয়েটা অল্পতেই খুশি। সাধারণের মাঝে অসাধারণ একটা ব্যাপার আছে ওর মাঝে, যা সবার মাঝে থাকে না। এই বাচ্চাগুলোকে কত সহজে আপন করে নিয়েছে, দেখলেই মনে হয় যুগ যুগ ধরে এদের কত চেনে। স্বার্থহীন ভালোবাসাগুলোই আমার। তনুষা কথাটা শুনে গম্ভীর হয়ে, তুমি আমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছ, তাই না? তুমি ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছ, আমি বুঝতে পারছি। তনু, তুমি ভুল বুঝছো, আমি ওনাকে শ্রদ্ধা করি। মোশাররফ হোসেন দূর থেকে তাকিয়ে, মেয়েটা পিছন ছাড়ল না, ঠিক এই জায়গায় এসে পৌঁছে গেল। সালমা বেগম বললেন, থাক না, নিবিড় তো আর খারাপ কিছু করছে না, এখন বউ হয়েছে, বউকে কত ভালোবেসে তুমি দেখেছো? দেখার কি আছে? বউকে ভালোবাসবে না তো বাসার কাজের মেয়ে জরিনাকে ভালোবাসবে? আমি এত কথা বুঝি না। সামনের বছর ঘরটাতে পরিপূর্ণ চাই, নাতি হোক বা নাতনি হোক, আমার সমস্যা নেই। সালমা বেগম মুচকি হেসে, বিকেল তো ঘুরিয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, জুহিকে ডাকো। আশ্রম থেকে সবাই বিদায় নিয়ে আসার সময় বাচ্চারা প্রিয়তার জন্য কান্নাকাটি করছিল। প্রিয়তা তাদের কথা দিয়েছে সাপ্তাহিক ছুটির দিন তাদের সাথে কাটাবে। নিবিড় তনুষাকে নিয়ে অন্য গাড়িতে করে অফিসের দিকে গেল। প্রিয়তা সবার সাথে বাসায় ফিরে এলো। ফ্রেশ হয়ে এসে কালো রঙের একটা শাড়ি পরে সবার জন্য চা বানিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসলো। মোশাররফ হোসেন মুচকি হেসে, তোকে তো বেশ মানিয়েছে শাড়িটা, কি বলো সালমা? মেয়েটা কার দেখতে হবে না? ভাবি জানো, ভাইয়া আজ তোমায় দেখলে চোখ ফিরাতে পারবে না। কথাটা বলে প্রিয়তার লজ্জায় লাল হয়ে গালটা একটু কেসে, যদি তোমার পড়া নেই? আমি আসার পর থেকে দেখছি কোনো পড়াশোনা নেই তোমার। জুহি মুখ বার করে, ম্যাডাম কাল থেকে পড়ে নিব, কিন্তু আজ আমার একটা কথা রাখবে? কি? তুমি নাকি ভালো নাচতে পারো, একটু নাচো, আমাদের সবাইকে দেখাও না। মোশাররফ হোসেন উৎকণ্ঠে বলল, সত্যি নাকি প্রিয়তা?
প্রিয়তা জুহির দিকে দাঁত খিচিয়ে, আসলে বাবা অনেক আগে একটু একটু করতাম, এখন কয়েক বছর থেকেই করি না। সালমা এবং আহ্লাদি গলায় বলল, তাহলে আমাদের একটুখানি দেখা। জুহি একটা গান চালিয়ে দিই। কিন্তু মা, এখন কিভাবে নাচবো? কোনো কথা নয়, আমি তোর নাচ দেখবো। মোশাররফ হোসেন সালমা বেগমের সাথে একমত হয়ে, হ্যাঁ আমিও দেখবো। প্রিয়তা নিরুপায় হয়ে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমাদের ছেলে যদি এখন এসে পড়ে? আরে ও এখন আসবে না, তুই নাচ তো, এত চিন্তা করিস না, আমরা আছি তো। প্রিয়তা মুচকি হেসে জুহিকে একটা গান বাজাতে বলে কোমরের শাড়ির আঁচল গুজে দিয়ে একটুখানি দাঁড়িয়ে তারপর নাচতে শুরু করলো। নাচতে নাচতে কখন যে নিবিড় দরজায় এসে দাঁড়িয়ে আছে কেউ খেয়াল করলো না, সবাই মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে আর উপভোগ করছে। প্রিয়তা নাচতে নাচতে নিবিড়ের সামনে এসে পড়তে নিবিড়ের হাত ধরে থামিয়ে ফেলে। প্রিয়তা ভয়ে ভয়ে নিবিড়ের দিকে তাকিয়ে, আপনি? নিবিড় রাগান্বিত চোখে গম্ভীর হয়ে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। মোশাররফ হোসেন আর সালমা বেগম নিবিড়কে দেখে আস্তে আস্তে উঠে পালিয়ে গেল। পিছন পিছন জুহিও দৌড়ে নিজের রুমে চলে গেল। প্রিয়তা ভয়ে ভয়ে এক পা করে পিছনে এসে বাবা বাবা কোনো সাড়া না পেয়ে পিছনে ফিরে, বাবা, মা, জুহি। প্রিয়তা ভিড় করে দোয়া নিচ পড়তে শুরু করলো। নিবিড় আস্তে আস্তে এগিয়ে প্রিয়তার একদম সামনাসামনি দাঁড়িয়ে, এসব কি? প্রিয়তার শাড়ির আঁচল কোমর থেকে খুলে গায়ে জড়িয়ে নিতে নিতে মনে মনে বলতে লাগলো, আল্লাহ আপনি আমায় এই যাত্রায় বাঁচিয়ে দিন, জীবনেও আর নাচব না, আমার দাদার বাপে বললেও না। প্রিয়তা কোনো কথা বলছে না দেখে আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি। প্রিয়তা এবারও নিশ্চুপ। নিবিড় ধমকি, আপনার লজ্জা করছে না এসব করছেন? আমি বাড়ি না থাকলে আপনি এসব করেন? প্রিয়তা কাঁদো কাঁদো গলায় বলল, বাবা বলেছে তাই, জাস্ট সেট আপ। আপনি বাচ্চা, যে যা বলবে তাই শুনে নাচানাচি শুরু করবেন? আর এটা কি শাড়ি পরেছেন আপনি? মোশাররফ হোসেন আর সালমা বেগম দরজায় উকি দিয়ে দেখছেন। সালমা বেগম আস্তে করে বলল, তুমি গিয়ে ওকে শান্ত করো, মেয়েটাকে যা নয় তাই বলে যাচ্ছে। সালমা তুমি চুপ করো, ওকে এইভাবে নিবিড়ের সাথে লড়তে হবে। চুপচাপ থাকলে নিবিড় ওকে দূরে সরিয়ে রাখবে। তুমি কি মনে করো তোমার ছেলে আমাদের সামনে ওর সাথে ভালো ব্যবহার দেখায় বলে ও বউকে ভালোবাসে? মোটেও না, ও শুধু আমাদের দেখায়। ওকে এসব শুনে শক্ত হয়ে নিবিড়ের সাথে লড়তে হবে। আজ হোক কাল হোক, মেয়েটা একদিন ঠিক সফল হবে। আনসার মি, কোথায় ফেলেন? আমি আপনার জন্য এত শপিং করে আনলাম, আপনার সেইগুলো পছন্দ হয়নি? প্রিয়তা চোখ মুছতে মুছতে, আপনি তো এটা নিয়ে আসলেন, তাই তো আমি পরলাম। কিন্তু আমি তো কালো রঙের শাড়ি নিয়ে আসিনি। কথাটা বলতে হঠাৎ নিবিড়ের তনুষের কথা মনে পড়ল। সেদিন শপিং করার সময় তনু ছিল আমার সাথে, সে কি ইচ্ছে করে এটা করলো নাকি? নিবিড় নিজেকে সংযত করে, ওকে, এই শাড়িটা পরে আমার সামনে আর আসবেন না, আমার কালো রং একদম পছন্দ না। কথাটা বলে নিবিড় নিজের রুমে চলে গেল। প্রিয়তা সোফায় নীরব স্থির হয়ে বসে, এই মানুষটা কি কোনো দিন আমার সাথে ভালোভাবে কথা বলবে না? বয়সটা কি মানুষের সব? আমি না হয় ওনার 3 মাসের বড়, এটা কি অনেক বেশি? প্রিয়তা হঠাৎ তাচ্ছিল্যে হাসি দিয়ে, তবে একটা জিনিস ভালো হয়েছে, 10 জনের কথা শোনা থেকে একজনের কথা শোনা অনেক ভালো। বাবা মা তো আমায় অনেক ভালোবাসে, উনিও হয়তো একদিন না হয় একদিন ভুল বুঝতে পেরে আমায় কাছে টেনে নেবেন। প্রিয়তা, এদিকে আসো। প্রিয়তা নিজের রুমের দিকে তাকিয়ে, বাহ, অভিনয় আবার শুরু করে দিয়েছে। রাক্ষস একটা, মায়া দরদ বলতে কিচ্ছু নেই মনে। কথাটা বলে প্রিয়তা রুমে গিয়ে, আমি ডেকেছেন? নিবিড় কিছু না বলে দরজা আটকিয়ে দিল। প্রিয়তা ভয়ে, আল্লাহ, এবার কি আমাকে রাইস মায়ের দিবে নাকি? কিন্তু লাঠি তো আশেপাশে দেখতে পাচ্ছি না। নিবিড় সামনে দাঁড়িয়ে তুড়ি মেরে, এদিকে কি দেখছেন? প্রিয়তা চমকে ওঠে, সামনে তাকিয়ে, হ্যাঁ হ্যাঁ। নিবিড় গম্ভীর গলায় দাঁতের সাথে দাঁত লাগিয়ে, আপনার এইসব দেখলে আমার বিরক্ত লাগে। প্রিয়তার সামনে একটা কাগজ এগিয়ে দিয়ে, যাই হোক, এটা পড়ে সাইন করে দিন। প্রিয়তা কাঁপা হাতে নিতে, আরে ধরুন তো, এত ন্যাকামি করবেন না। কিসের পেপার এটা? ভয় নেই, এটা ডিভোর্স পেপার নয়, কন্ট্রাক্ট পেপার। প্রিয়তা এবার গলা ছেড়ে, কিসের জন্য? আপনারা আমার সম্পর্কের, আমি আগেই বলেছি না, এই বাড়িতে বউ হয়েছেন, তবে সেটা আমার স্ত্রী হয়ে নয়, আমার বাবার ছেলের বউ। তাই এই তো পেপার আছে, আপনাকে আমি 1.5 বছরের সময় দেব। এই 1.5 বছর আমাদের বাড়িতে থাকেন, সমস্যা নেই, তবে 1.5 বছর পর আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। কি বলছেন কি আপনি এসব? আমার কথা এখনো শেষ হয়নি মিসেস প্রিয়তা। এই 1.5 বছর আপনাকে আমার বাবা মাকে বুঝাতে হবে আপনি এই বাড়ির যোগ্য বউ নয়, আপনি অক্ষম। এই বাড়ির যোগ্য বউ তনুষা। আপনি আমার বাবাকে বুঝাবেন তনুষাই আমার সাথে ভালো
মানাবে, আপনার মতো বয়স্ক একজন নারী নয়। প্রিয়তা কথাটা শুনে ফিসিয়ে দেওয়ালের সাথে ফিট লাগিয়ে নিবিড়ের দিকে তাকিয়েছে। তার মানে তনুষাকে নিয়ে ভাবাটা তার মোটেও ভুল নয়, সে ঠিকই ভেবেছিল। নিবিড় আবার বলল, আপনি এই রুমে থাকবেন, আমার বাবা কিংবা মা কাউকে বুঝতে দেবেন না। আপনি চিন্তা করবেন না, আপনি যখন এই বাড়িতে ছেড়ে চলে যাবেন আমি আপনাকে 50 লক্ষ টাকা দেব। নিবিড় এতটাও পাষাণ নয় একটা মানুষকে খালি হাতে বের করে দিবে। নিবিড় কাউকে কখনো খালি হাতে ফিরায় না। অবশ্য আপনি পেপারটা পড়েন, তাহলে বুঝতে পারবেন। আপনার অসুবিধা অনুযায়ী আমি পেপার করে এনেছি, তবে 1.5 বছর পর আপনাকে ডিভোর্স দিতেই হবে। প্রিয়তা ক্লান্ত চোখ নিয়ে হাতুটি নিবিড়কে থামিয়ে পেপারটা খুলে হাত বাড়িয়ে নিবিড়ের থেকে কলম নিয়ে টেবিলের দিকে এগিয়ে গিয়ে পেপারটার উপর কলম বসাতে নিবিড় বলল, মিসেস প্রিয়তা, পেপারটা কিন্তু পড়ে দেখতে পারেন। যদি আমার টাকার অঙ্কটা কম হয়ে যায় বা কিছু আপনার মানতে অসুবিধা হয়। মিস্টার নিবিড়, আমি ছোটবেলা থেকে যে পরিস্থিতিতে বড় হয়েছি, যে কষ্ট করে বড় হয়েছি, যে বাস্তবতা চোখে দেখেছি, আপনি সারা জীবনও তা করেননি। আপনি সোনার সাম্রাজ্যে জন্মেছেন, কিন্তু আমি তা নই। আমি প্রিয়তা ঠকতে ঠকতে আজ এখানে এসেছি। আপনার টাকা আমার প্রয়োজন নেই নিবিড় সাহেব, টাকা আমিও ইনকাম করি, টাকার লোভ আমায় দেখাবেন না। কথাটা বলেই প্রিয়তা সাইন করে দিয়ে এক মুহূর্তের জন্য দাঁড়ালো না, দৌড়ে রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পার্ট কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট চাচ্ছেন কিনা তাও কমেন্ট করে জানাবেন। গল্পটা কেমন লেগেছে, গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।